ইন্ডিয়ার হাওড়া থেকে ভাস্কর বক্সী। আমি আমার মূল ঘটনায় আসি। তখন আমি হোটেল ম্যানেজমেন্টে পড়তে গিয়েছিলাম দুর্গাপুরে। কিছুদিন হোস্টেলে থেকে তারপর আমার এক বন্ধুর কথায় একটা বাড়ি পেয়ে যায় আসানসোলে। বলে রাখি, দুর্গাপুর থেকে ট্রেনে আসানসোল দূরত্ব 2 ঘন্টার। আমি রোজ এভাবে যাতায়াত করতাম। একদিন এমন এক ঘটনা ঘটল যে সেদিন নিজের জীবন নিয়ে যে আজকে আবারও লিখতে পারবো এটা কল্পনাও করিনি। দিনটা ছিল 27 মার্চ 1998। সেদিন আমি এক্সট্রা নোট নেওয়ার জন্য অনেকটা রাত করে ফেলি। সাধারণত আমার ক্লাস 5টায় শেষ হবার পরে রানিং ট্রেন ধরে 8টার ভেতরে আমি আসানসোল পৌঁছে যাই। কিন্তু সেদিন আমার নোট আর কিছু কাজ থাকার দরুন আমার স্টেশনে পৌঁছাতে রাত 11:30 বেজে যায়। আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক। হয়তো বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যে। স্টেশনের বাইরে দোকানে কিছু খাবার খেয়ে ঢুকে পড়লাম স্টেশনে। একটা এক্সপ্রেস ট্রেন আছে 12:20 নাগাদ। আমার সেটা ধরতে হবে। আসানসোলে পৌঁছাতে হবে। ঘড়িতে তখন রাত 12:10। আর কিছুক্ষণ অপেক্ষা। প্রসঙ্গত এই ট্রেনের নাম আমি উল্লেখ করলাম না। আজ ওই ট্রেনটা, ওই বগিটা ফাঁকা যায় আজও, এবং স্টেশনের চেয়ারগুলো কিছু কুলি মজুররা দখল করে থাকায় তারা চাদর মুড়ি দিয়ে দেখলাম যে দিব্যি ঘুমিয়ে আছে। অগত্যা আমি একটা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তার সাথে বিদ্যুতের চমক আর কান ফাটানো শব্দ রাতের অন্ধকারকে আর ভয়ঙ্কর করে তুলল। আমি ছুটে গিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়ে গেলাম। ট্রেন এলো নির্ধারিত সময়। আমি ছুটে গিয়ে আমার সোজাসুজি একটা বগিতে উঠে পড়লাম। বগিতে উঠে দেখলাম একদম ফাঁকা। পুরো বগিটা ঘুরে দেখলাম কেউ নেই। ততক্ষণে ট্রেন আস্তে আস্তে স্টেশন ছাড়ছে। আমি অত কিছু না ভেবে দরজা বন্ধ করে একটা সিটে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, যাক, ফাঁকা আছে, ঠিক আছে, মাত্র তো 2 ঘন্টা। ব্যাগ থেকে একটা কপি বের করে চোখ বুলাচ্ছিলাম। বাইরে অসম্ভব বৃষ্টি আর বিদ্যুতের চমক। মাঝে মাঝে জানালার কাঁচ দিয়ে দেখছি ট্রেন যেন অসম্ভব গতিতে ছুটে চলেছে, যেন এই দুর্যোগের রাত তাড়া করছে ট্রেনের পেছন পেছন। আমি আবার মন দিলাম খাতার পাতায়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে। হঠাৎ একটা দরজা, সেটার বাইরে ধাক্কানোর শব্দ কানে এলো। ট্রেন তো ছুটছে, কোথাও তো থামার কথা নয়। থামবে আসানসোলে। তাহলে কি? হয়তো বাইরে ঝড় বৃষ্টি বাড়ি খেয়েছে এই ভেবে আবার মন দিলাম খাতাতে। এবার আরো প্রচন্ড জোরে ধাক্কানোর শব্দ কানে এলো। একটা ভয় চেপে বসলো এবার আমার মনে। কি দরজায়? ভাবলাম, এ রাস্তায় চোর ডাকাতের উপদ্রব আছে। যদি তারা হয় তাহলে তো আমার কাছে কিছু পাবে না টাকা ছাড়া। তাও মাত্র কটা টাকা পেয়ে যদি মারধর করে, বেশি টাকা না থাকার কারণে। ভাবলাম, যা হয় হয়ে যাক, দরজা খুলব না। কিন্তু আবারও প্রচন্ড বাড়ি মারার শব্দ ভেসে এলো। এক বৃদ্ধা মহিলার কণ্ঠ হিন্দিতে বলে উঠল, কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো। এভাবে আমি আর বসে থাকতে পারলাম না। উঠে গিয়ে দরজা খুলতে এক বৃদ্ধা মহিলা হুমড়ি খেয়ে ভেতরে এসে পড়ল। কোনো রকমে উঠে আমার দিকে চেয়ে বলল, বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এত দেরি করে দরজা খুলে? আমি তো পড়ে যেতাম। আমারও মাথা গরম হয়ে উঠল বৃদ্ধাটির কথা শুনে। আমি বললাম, এই চলন্ত ট্রেনে কে উঠতে বলেছিল আপনাকে? বৃদ্ধাটি দাঁত খিঁচিয়ে আমায় বলল, একটুখানি ছেলে আমায় জ্ঞান দিচ্ছে। এই বলে বগি অন্ধকারে মিলিয়ে গেল। বৃদ্ধাটির পরনে একটা অপরিষ্কার শাড়ি আর গায়ে একটা অপরিষ্কার কালো চাদর। আমি দরজা বন্ধ করে এসে বসলাম আমার সিটে। ভাবছিলাম, খামোখা উপকার করতে গিয়ে কতগুলো কথা শুনতে হলো। যাই হোক, আবার আমি খাতাতে মন দিলাম।
কিছুক্ষণ পর খাতার পাতা থেকে চোখ তুলতে দেখি আমার সোজাসুজি বৃদ্ধা মহিলাটি বসে হাসছে। আমার বুকের ভেতরে ছ্যাঁক করে উঠল। জিজ্ঞাসা করে উঠল, কোথা থেকে ট্রেনে উঠেছি, কোথায় নামবো। এতদূর সব ঠিক ছিল। এবার সে প্রশ্ন করলো আমি খাতাতে কি পড়ছি। আচ্ছা, আমি ওনাকে কি জবাব দেব? আমার কিছু বলার আগেই উনি আমার খাতাতে লাইন বাই লাইন বলে চলল ঝড়ের গতিতে, দাও আর একেবারে ইংরেজিতে। আমার মনে হলো আমার বুকের স্পন্দন, হৃদস্পন্দন কানে এলো। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এবার উনি আমাকে বলল, একটা গল্প শুনবি বলে নিজে শুরু করে দিল। এমন এক ঝড়ে জল রাতে এক চলন্ত ট্রেনে এক বুড়িয়া উঠে পড়ে। দরজা ধরে থমকে উঠেছিল, কেউ খোলেনি। সেদিন দরজা না খোলায় কিছু দূর গিয়ে বুড়ি ট্রেন লাইনে পড়ে যায়। তার দুহাত কেটে যায়। কিছুক্ষণ পরে মরে যায় ট্রেন লাইনের মাঝেই। কথা না শেষ করতেই কোথা থেকে এক দমকা হাওয়া এসে খুলে দিল বৃদ্ধাটির গায়ের চাদর। স্পষ্ট দেখলাম বৃদ্ধাটির দুটি হাত নেই। এবার আমার মাথা কেমন যেন ঘুরে উঠল। অন্ধকারে এসব কি দেখছি? এবার বৃদ্ধাটি হিম কাঁপানো কণ্ঠে হেসে উঠল। চোখ খুলতে আমি এরপরে কি হয়েছে জানি না। চোখ খুলে দেখি আমি আসানসোল স্টেশন মাস্টারের রুমে 2-3 জন আরপিএফ এর সামনে দাঁড়িয়ে। স্টেশন মাস্টার এগিয়ে এসে বলল, কেন আমি ওই বগিতে উঠে পড়েছি। দরজার বাইরে বড় বড় করে লেখা আছে রেস্ট্রিক্টেড কম্পার্টমেন্ট। ট্রেনের ওই বগি খালি যায়, অর্থাৎ ওই বইটা খালি যায়, রিজার্ভেশনের জন্য দেওয়া হয় না, সেটা তিনি হয়তো বলতে চেয়েছেন। এবং তিনি বলছেন যে ওখানে যদি কেউ ভুল করে উঠে বসে তাহলে বাঁচে না। তুমি ওই ঝুলন্ত অবস্থায়, আধা শরীর তোমার ট্রেনের ভেতর, আধা শরীর তোমার বাইরে। অর্থাৎ ট্রেনের কোনো একটা জায়গায় হয়তো দরজার সামনে তার শরীর অর্ধেক ভেতরে আর অর্ধেক বাইরে ছিল, এরকম তিনি বুঝাতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে খুব ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে গেছেন। আমার একটা কোয়েশ্চেন আছে ভাস্কর বক্সী। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে লেখা আছে এই ট্রেনে এই বগি খালি যায়, রিজার্ভেশন করা হয়। আমি এই লাইনটা বুঝিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই বগিটা যদি খালি যায় তাহলে এই বগিটা কেন রাখা হয়েছে? আর এই বগিতে মানুষ উঠলে যদি মারাই যায় তাহলে এই বগিটা কেন সংযুক্ত আছে? এইটা যদি আপনি চাইলে কমেন্ট করতে পারবেন সেখানে। সুতরাং কমেন্ট করে আপনি জানিয়ে দেন। যদি আপনি এই ঘটনা শুনে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে এটা জানিয়ে দেন। কমেন্ট পড়ছি এবং দেখতে পাচ্ছি যে আপনারা কমেন্ট করছেন। সো আমার মনে হয় যে এটা যদি আপনারা জানিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমার জন্য, যে কেন এই বগিটা সংযুক্ত ছিল। যেহেতু আপনি ওখানে আরএফপির সামনে দাঁড়িয়ে আপনি স্টেশন মাস্টারের সামনে কথা বলছিলেন, সো আমার মনে হয় যে আপনি এটা জানাতে পারবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ঘটনাটা শোনার জন্য। ঘটনাটা খুবই চমৎকার ছিল। শুধু আমার এই কোয়েশ্চেনটা এসছে মাথায়, তাই জিজ্ঞেস করলাম। তার জন্য ঘটনাটা কোনোভাবেই আমি খারাপ বলতে পারবো না। সো আমি বিশ্বাস করি আপনাদের অনেক ভালো লেগেছে। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি সাথে, আর শুনছেন ভূত.com। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো, ইটস আ বিউটিফুল স্টোরি, ইটস আ ভেরি বিউটিফুল স্টোরি। অ্যান্ড আমরা এই ঘটনাটা পেয়েছি আমেরিকা থেকে, ভার্জিনিয়া থেকে আসছে এই ঘটনাটি, এবং ঘটনাটি খুবই চমৎকার। এই ঘটনাটি আমি ভিজুয়ালাইজ করতে পেরেছিলাম এবং খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু যেভাবে উনি এক্সপ্লেন করেছেন সেটা খুবই চমৎকার। স্টে টিউন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রুহি বলছি।
আমি বর্তমানে আমেরিকা ভার্জিনিয়াতে থাকি। আমি জানি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালোর দলে থাকেন, সো আমি জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন। শুরুতেই আমি আমার সালাম, দোয়া, ভালোবাসা সবাইকে দিয়ে নিলাম এবং সাথে ক্ষমাও চেয়ে নিলাম, কারণ আই এম নট আ স্টোরি টেলার। আমি জানি না কিভাবে গুছিয়ে বলতে কতটুকু পারবো কি পারবো না। যদি ভালো লাগে অবশ্যই প্লে করবেন আর আমাকে জানাবেন প্লিজ। তো let's go to the story not the story, the incident that happened with me. তো আজকে থেকে 5.5 বছর আগে আমি আমেরিকায় আসি। তখন আমার বয়স 21 প্লাস। তো আমরা যখন আসি তখন সব এত কিছু জানতাম না, চিনতাম না। নতুন দেশ, নতুন শহর, বাবা মাকে ছাড়া প্রথমবার, কোনো গাইডলাইন নাই। তারপর সব কিছু নিজের করতে হচ্ছে। তো যাই হোক, আরও কিছু বাঙালি লাইক আমার হাজব্যান্ডের মতন আরও একটা হাজব্যান্ড ওয়াইফ আর 2-3টা ব্যাচেলার ছেলে। তো অ্যাকচুয়ালি আমার এটা বলার মানে এরা সবাই ফ্রেন্ড হিসাবেই গণ্য করা হয়েছে, ফ্রেন্ডই। তো আমরা সবাই মিলে একটা 2 bedroom 1 den অ্যাপার্টমেন্ট ভাড়া নেই। তো ওইটা ছিল একটা 12তলা বিল্ডিং, আমরা 11 তলায় ফ্ল্যাট পাই। তো ফ্ল্যাটটা ভাড়া নেই। তো 2 bedroom আর একটা ডেন, স্টোরেজ রুম টাইপ, বাট ওইটাকে ডেন ডাকে। তো ভাড়া নেই। এখন যারা আরেকজন হাজব্যান্ড ওয়াইফ, ওরা মাস্টার বেডরুমটা নেয় উইথ অ্যাটাচ বাথরুম, অ্যান্ড দে পেড দ্য হায়ার অ্যামাউন্ট অফ রেন্ট ফর দ্যাট। তো ঠিক আছে, কুল আইডিয়া। তো ওরা একটু বেশি রেন্ট দেয় কজ ওরা ওইটা নিছে। তারপরে আরেকটা 2টা ব্যাচেলার ছেলে, লাইক ওরা 2 ভাই, আপন ভাই, বাট ওরা বেডরুম চাইছে। আর অন্য ওদের কিভাবে সেন্সে কাজ করছে তখন, যে ওরা একটা হাজব্যান্ড ওয়াইফকে বেডরুমটা না দেওয়ার ডিসিশন নিয়ে দে ওয়াজ লাইক না, আমরা নিব। আমরা এমনও বলছিলাম যে আপাতত আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদেরকে বেডরুমটা দাও, আমরা না হয় সামনের মাসে ছেড়ে দিব, 1 মাস আমাদের তো টাইম লাগবে। অ্যান্ড দে ওয়াজ লাইক নো। তো বাঙালি, আবার আমরা ওরকম সম্পর্ক খারাপও করতে চাইনি, বা সম্পর্কেরও কিছু ছিল না অ্যাকচুয়ালি, বাট জানি না, তখন বয়সও কম, বুঝতেও পারি নাই বা হোয়াটএভার। তো যাই হোক, ডেনটা ছিল একেবারে লিভিং রুমের সাথে লাগানো, লাইক একদম লাগানো, লিভিং রুম আর ডেন, একটা হাজব্যান্ড ওয়াইফের জন্য কাইন্ড অফ এম্বারেসিং টু স্টে ইন আ ডেন। তারপরও আমরা ওইটা নিলাম, আর আমরা ওইটার জন্য আমাদের অল্প টাকাই পে করতে হয়েছে, বাকিরা যা দিছে তার চেয়ে কমই দিছি। এরপরে হচ্ছিল, বাসাটা ছিল এমন যে ঢুকতেই হাতের বাম দিকে ছিল কিচেনের ওই দিক থেকে আবার আরেকটু জায়গা ছিল ডাইনিং টেবিলের জন্য। সো ওই জায়গাটায় আবার পার্টিশন করে আরেকটা ভাইয়া, ব্যাচেলার, উনিও, হি ওয়াজ সো নাইস অ্যান্ড কুল। এখনও যাদের কথা বলছি তারা সবাই এখনও আমাদের ফ্রেন্ড আছে। তো রিডস ভাইয়া ওইখানে ওর মতন স্পেস বানায়, অ্যাজ ইজ আ ব্যাচেলার। সো ওইভাবে স্পেস বানায় ওর মতন, একটা জাস্ট সিঙ্গল ম্যাট্রেস, ওর একটা 3-feet ট্রলি, আই গেস গেমস টেমস খেলার জন্য, এরকম ও খুব নাইসলি ওর ওই জায়গাটা প্লেস করছে। আর আমরা তারপরে ওই যে লিভিং রুমের অতটুকু জায়গা এবং ওইটার সাথেই ডেনের ওই দরজাটা, আর ওইটা ডেন রুমটা অ্যাকচুয়ালি। তো আমার তেমন কোনো আমার কিছুই ছিল না তখন, জাস্ট একটা ম্যাট্রেস, বালিশ, আর একটা স্ট্যান্ডিং আয়না, আর একটা ছোট টি টেবিল, ওইটার উপরে ল্যাপটপ রেখে আমরা ইউজ করতাম। তো এই ছিল সংসার বলতে। তো আমরা আবার সবাই একসাথে বাজার করতাম না, যে যার বাজার করতাম, কারণ যে যার মতন, কারণ তখন সবাই এত রান্নাও পারতো না, কেউ বাইরে খেত, কেউ এইভাবে নিজেরা রাঁধতে মন চাইলে রাঁধতো, না রাঁধতে মন চাইলে না, এরকম টাইপের। তো সবাই সবার কাঁচা মাংস, মুরগি এগুলা কিনে ফ্রিজে, একটা ফ্রিজই ছিল অফকোর্স, ওইখানেই রাখতাম, বাট যে যারটাই করতো, ইউজ করতো। তো এরকম যাচ্ছিল। তো এভাবে আমরা থাকতাম।
সো এর মধ্যে বলে রাখা ভালো, রিডস মানে আমি জব পাই, তো আমার হাজব্যান্ডের কোনো জব না, ও শুধু ক্লাস করে করে। আমি 5 ঘন্টার জব পাই, বাট এভরিডে মানে সপ্তাহে 6 দিন 5 ঘন্টা করতাম, বাট আমার যেতে আসতে 4 ঘন্টা টাইম লাগতো, কারণ আমার তখন গাড়িটার কিছুই ছিল না। সো বাসে ট্রেনে করে ঘুরে ঘুরে 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে লাগতো। তো আমি বাসা থেকে 3টা বাজে বের হতাম, তো 3টা বাজার আগে মোটামুটি বাসা থেকে সবাই চলে যেত, বাসায় কেউই থাকতো না। আমার হাজব্যান্ডের ক্লাসে চলে যেত, ও বাকিরা যার যার কাজে ক্লাসে চলে যেত, তো শুধু থাকতো রিডস ভাইয়া মাঝে মাঝে মানে সেও অ্যারাউন্ড 3টার দিকেই বের হইতো মোস্টলি, কারণ আমি আবার খুব ভীত প্রকৃতির একটা মানুষ, আমি একা বাসায় কোনো দিনই থাকতে পারি না। তো মোস্ট অফ দ্য টাইম যদি রিডস ভাইয়া মনে করেন 2টায় বা 2:30টায়ও বের হয়, হি ইউজ টু নক মি অ্যান্ড সে দ্যাট আমি চলে যাচ্ছি, তুমি তোমাকে বলে গেলাম তুমি একা বাসায়, এরপরে আমি একটু বের হয়ে যাচ্ছি। আর রিডস ভাইয়ার গাড়ি ছিল, তো দেখা যেত রিডস ভাই যদি 2:30-3টার দিকে বের হতো, দেন ও আমাকে বলতো তোমাকে আমি মেট্রো পর্যন্ত ড্রপ করে দেবো, তারপরে তুমি চলে যাও। কারণ আমার বাসা থেকে মেট্রো হেঁটে যেতে 15 to 20 মিনিটস লাগতো, বাট বাসে 3 মিনিটের মতো লাগতো, 3 থেকে 4 মিনিট, কিন্তু প্রায় $2, $1.97 করে নিত। তো তখন ওই টাকাটাও আমার জন্য অনেক বেশি ছিল। তো মোস্ট অফ দ্য টাইম আমি অনেক আগে বের হতাম, যাতে আমার ওই $2 খরচ না হয়, হেঁটে হেঁটে আমি স্টেশন পর্যন্ত যেতাম। তো এই কারণে যখন ধরো ঠান্ডা কম বা স্নো হয় নাই বেশি, এরকম হলে তখন হেঁটে হেঁটে যেতাম বা করতাম। তো আর মোস্ট অফ দ্য টাইমই যে রিডস ভাইয়া আমাকে নামাতো, বলতো আমি তোমাকে ড্রপ করে চলে যাবো, বিকজ 3 মিনিটের রাস্তা। তো আর না নামাতে পারলো, যদি আগে চলে যেত আমাকে বলে যেত। তো ওই দিন এমন একটা নর্মাল দিনের মতোই আমি বাসায় ছিলাম, আমি রুমের মধ্যে, আমি 12টার দিকে সম্ভবত ওয়াশরুম ইউজ করে এসে রুমের মধ্যে ঢুকছি, আর বের হইনি রুম থেকে, যে একেবারে রেডি হয়ে একবারে বের হয়ে যাব, কাজে চলে যাব। তো আমি আমার বাসায় বাংলাদেশে কথা বলছিলাম, বাংলাদেশে তখন 1-2টা প্রায় এরকম বাজে। তো এর কথা বলতে বলতে আমি রেডি হলাম, জ্যাকেট ট্যাকেট পরলাম, সে হেভি জ্যাকেট, অনেক কিছু মানে পুরা হেভি। আমি জ্যাকেট ট্যাকেট পরে রেডি, জাস্ট আমি বের হব, জুতাটা পরবো আর পুরা মানে অ্যাপার্টমেন্টটা থেকে বের হয়ে যাব। এমন মুহূর্তে ইন দ্য মিন টাইম ওয়াইল স্টকিং আমার বাসায় আব্বু আম্মুর সাথে যখন আমি কথা বলতেছি, একটা ফ্ল্যাটে যদি মানুষের প্রেজেন্স থাকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ আছে, বাসায় কেউ না কেউ আছে, there is somebody or someone or whatever। তো আমার মাথায় এটাই ছিল যে রিডস ভাইয়া বাসায় আছে। তো আমি মানে আওয়াজ মানে কথা বলছি মাঝখানে আমি বুঝতে পারছি যে কেউ টয়লেটে গেল আসলো, কেউ কফি বানাচ্ছে, বা মানে there is somebody outside of my room, like in a living area, যেখানে মানে there is a movement happening। আর ওইটা আমার কাছে কোনো আজব লাগে না, বিকজ আমার মাইন্ডে ছিল রিডস ভাইয়া বাসায় আছে। তারপর আমি রেডি হয়ে আমি বলছি কি প্রায় 3টা বাজে, রিডস ভাইয়া বললো না আজকে নামাবে কি না, থাকা আমিও কিছু জিজ্ঞেস করবো না, আমি আমার মতো বের হয়ে যাব। তো আমি এটা মানে মনে মনে ভাবতে ভাবতে আমার ফোনটা হঠাৎ ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল, লাইন টাইন কেটে গেল, কোনো ইন্টারনেট লাইন নাই, কিচ্ছু নাই, মানে কিচ্ছুই নাই, কিচ্ছু করা যাচ্ছে না। আমার ফোন হ্যাংড, এমন অবস্থা, বন্ধ হচ্ছে না, মানে দেখতেছি যে লাইট জ্বলতেছে, 2:55 বাজতেছে, দেখতেছি সবই। তারপরে আমি বললাম যে হয়তো ফোনে কোনো প্রবলেম হয়েছে, ওকে আমি বের হয়ে যাই, তাহলে নাহলে বাসটা পাবো, আজকে আবার একটু ঠান্ডা বেশি, তো বাসে করে যাব, হাঁটতেও ইচ্ছা করতেছে না, আর মোরওভার লেট হয়ে গেছে, কারণ 15-20 মিনিট যদি আমি হাঁটি তাহলে আমি আবার ওইদিকে ট্রেন মিস করে ফেলবো। তো আমার ট্রেন থাকতো 3:10-এর দিকে, আর ইটস অলরেডি 2:55। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, আমি আজকে তাহলে বাস দিয়ে চলে যাব। তো রাসেল ভাই আমি যেই দরজাটা খুলছি, সাথে সাথে পুরা ফ্ল্যাট জাস্ট লাইক পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছে।
কিচ্ছু নাই, মানে আমি সাথে সাথে ফ্রিজ হয়ে গেছি। অ্যান্ড আমি পুরো বুঝতেছি যে এই বাসাটার মধ্যে কেউ নাই, অ্যান্ড অ্যাকচুয়ালি বাসাটার মধ্যে কেউ নাই। বাট আমি কিন্তু এতক্ষণ একটা মানুষের মুভমেন্ট, পুরা প্রেজেন্স বুঝতে পারছি যে someone is using the washroom, someone is turning on the light of kitchen, someone is making some coffee or something, এরকম মানে হাঁটাহাঁটি। আর ফ্লোরটা ছিল কার্পেট ফ্লোর, সো হাঁটাহাঁটিতে যে একটা ঘষার মতন একটা শব্দ, আমি ওই ঘষার মতন শব্দটাও পেয়েছি। বাট all of a sudden, in a second, everything is just vanished, gone. Seriously, I was in super shock. আল্লাহর রহমতে আমার হাতে আমার ফোন, আমার ইয়ারফোন আর আমার ব্যাগটা ছিল, বিকজ আমি অলরেডি জ্যাকেট ট্যাকেট পরে অনেক হেভি। অ্যান্ড দেন আমি সাথে সাথে ফ্রিজ হয়ে গেছি, আমার পা থেকে মাথা পর্যন্ত রক্তের ঢেউ খেলে গেল। আমি ফ্রিজ হয়ে গেলাম অ্যান্ড আমি ঘামা শুরু করলাম। আমি কখনো এত ঘামি নাই, আমি ইউজুয়ালিও এত ঘামি না, যতই গরম থাকুক। দ্য সোয়েট ডাজন্ট হ্যাপেন টু মি, লাইক মানে ঘামটা আমার খুব কম হয়। আমি ঘামতেছি, মানে মনে হচ্ছে কি আমার মাথার উপরে কেউ শাওয়ার অন করে দিয়েছে, বৃষ্টির মতন আমার মাথার দুই সাইড দিয়ে মানে পুরো মাথা ভিজে ঘেমে অস্থির পানি টইটে পড়তেছে, এরকম অবস্থা। সো এমন অবস্থায় আমি ফ্রিজড, আমি নড়তে চড়তে পারতেছি না। তারপরে আমি একদম আমার কানের কাছ থেকে একটা গরম নিঃশ্বাসের ভাব ফিল করলাম। এটা ফিল করার সাথে আমি একটা ঢোক গিললাম। আমি বললাম মনে মনে, ইয়া আল্লাহ। এরপরে আমি মিথ্যা কথা বলবো না, আমার মুখ দিয়ে কোনো সূরা আসতেছে না, কিচ্ছু আসছে, আমি আল্লাহ পর্যন্ত বলতে পারতেছি না, জাস্ট ওই একবার আমি বলছি ইয়া আল্লাহ। তারপরে আমার পায়ের কাছেই আমার বুটসগুলো ছিল, সো আমার বুটসটা তো আমার পরতে হবে, না পরে তো আমি বের হতে পারতেছি না। তো আমি আমার নিজেকে কাম করার চেষ্টা করতেছিলাম, করতে হতে অ্যাজ ইন আমি যে প্রেজেন্সটা ছিল ওইটাকে আমি পাত্তা দিতেছি না, এরকম আমি একটা মানে ভাব আমার। তারপরে আমি বুটটা নিলাম, নিয়ে আমি ওখানে আমাদের দরজার কাছে থেকে মেইন ডোরের কাছেই একটা লাভ সিট সোফা টাইপ ছিল ব্ল্যাক কালারের, তো আমি ওইটাতে বসলাম। বসে কারণ আমার বুটসগুলো তো আমার টাইট করে পরতে হবে, বিকজ নাইলে আমি যাব কি করে। আর এমন না যে আমি জাস্ট অ্যাপার্টমেন্ট থেকে বের হলেই হয়ে গেল, আমার প্রায় 10 to 15 seconds লাগবে টু রিচ দ্য এলিভেটর। তো আমি লিফট পর্যন্ত যেতে আমার 15 seconds ওয়াক করতে হবে, ইট ওয়াজ দ্যাট লং করিডোর। তো আমি চিন্তা করলাম যে পাগলামি না করে নিজেকে যতটুকু ঠান্ডা রাখা যায়, তো আমি বসে আমি বুটসগুলো পরলাম। আমি যখন বসলাম আমি ক্লিয়ারলি দেখতে এবং আর চোখে দেখলাম এবং আমি ফিল করতে পারলাম যে সামওয়ান জাস্ট sat beside me, কেউ একজন বসলো, এবং ওটা লেদারের সোফা ছিল। সো লেদার সোফা প্রেশার পড়লে ওখানে একটা ভাঁজ পড়বে, অ্যান্ড আই কুড ক্লিয়ারলি সি দ্যাট। আমি দেখলাম ওইটা, দেখার পরও আমি নর্মালি একটু নিজেই মানে আমার কোনো কথা কোনো কিছু মুখ দিয়ে বের হচ্ছে না, না আমি কিছু করতে পারছি। আমি কোনো রকম আমার বুটসগুলো পরলাম, পরে আমি উঠে দাঁড়ালাম। দাঁড়িয়েও আমি 5 সেকেন্ডের মতন দাঁড়িয়েছিলাম। তো 6-7 কদম পরেই মেইন ডোরটা। এখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি গিয়ে লকটা ঘুরাই আর যদি না খুলে, দেন আমার রিয়াকশনটা কি হবে। কারণ এতক্ষণ আমি নিজেকে বুঝ দিচ্ছিলাম যে আমি জুতাটা পরে আমি বের হয়ে যাব। তো যখন আমি দরজার কাছে যাচ্ছি ততই আরও ফিলিংস হচ্ছে যে দরজাটা খুলবে না। তো আমি দরজাটা হাত রেখে বিসমিল্লাহ বলে ঘোরালাম, আল্লাহর অশেষ রহমতে দরজাটা খুলে গেল। তো দরজাটা খোলার সাথে সাথে আমি খুবই নাইসলি দরজা থেকে বের হলাম, কোনো দৌড় দিই নাই, কিচ্ছু না, জাস্ট বের হয়ে গেলাম। লকটা ঘোরায় বের হয়ে গেলাম যাতে অটো লক হয়ে যায় দরজাটা। বের হয়ে এবার আমি খুবই কামলি
হাঁটতে হাঁটতে লিফট পর্যন্ত গেলাম। তো 12তলা বিল্ডিং, আমি যেটা আগেও বললাম 12তলা বিল্ডিংয়ে আমরা 11তলায়। সো অফকোর্স যদি নিচের থেকে উপরে আসে বা উপর থেকে নিচে আসে, মানে খুবই কম চান্সেস যে এই মুহূর্তে আমি কাউকে পাবো অন দ্য লিফট, কজ ইট ওয়াজ 3 o'clock, 3টা বাজে। তো আমি এই মুহূর্তে যে লিফটে কাউকে এক্সপেক্ট করবো এটা একটা বোকামি হবে। অ্যান্ড অ্যাজ আই এক্সপেক্টেড লিফটে কেউ ছিল না। তা আমার লিফটে ঢুকতে হলো একাই, কারণ আমি কার জন্য কোথায় ওয়েট করব। তো আমি একাই লিফটে ঢুকলাম। লিফটের ডোরটা সিলভার কালারের ছিল। সো অফকোর্স যখন ডোরটা ক্লোজ হবে আই উইল সি মাই শ্যাডো অন দ্য ডোর, অ্যান্ড আই স দ্যাট, অ্যান্ড I saw another shadow next standing on me. আর আমার আর কিছু বলার ছিল না। আমি তারপরেও খুব কামলি আমার ফোনটা ইউজ করার চেষ্টা করছি, অ্যাজ ইন আমি কোনো কনসেন্ট্রেশন, আমার কিছুই মানে যাচ্ছে আসছে না। কারণ আমি শুনেছি যে যদি তুমি এটাকে মানে এটাতে কনসেন্ট্রেট না দাও বা পাত্তা না দাও, দে ক্যান নট হার্ম ইউ আনটিল আনলেস ইউ গিভ দেম দ্য পারমিশন। সো আমি ওইটাই আমার মনের মধ্যে ছিল, কারণ আমি অলওয়েজ ভূত এফএম শুনি। ওগুলো শুনে শুনেও আমার অনেকটা সাহস বাড়ছে, আমি বলতে পারি যে। তো আমি পাত্তা দিই নেই। অ্যান্ড দেন আল্লাহর রহমতে 8th ফ্লোরে লিফটটা থামলো, আর একটা বাচ্চা আর মা তারা ঢুকলো। দেন এভরিথিং ওয়াজ নর্মাল। আমার শরীর হঠাৎ করে খুবই রিল্যাক্সড হয়ে গেল। I was feeling like okay, I can breathe now, এইরকম একটা ফিলিংস। মানে যখনই লিফটটা 8তলায় থামলো, ফার্স্টে আমি ভয় পাইছি যে 8তলায় কেন থামলো, মানে কেউ যদি না ঢুকে, এটা যদি এমনি খুলে, মানে লিফটটা খোলার পরে আমি যদি অপোজিটে কোথাও কাউকে কিছু না দেখতে পাই বা কেউ না থাকে, হোয়াট উইল আই ডু। তারপরে আল্লাহর রহমতে একটা বাচ্চা আর মা ঢুকলো। তারপর যেই ওনারা ঢুকলো লিফটে, আই ওয়াজ লাইক এরকম 2টা নিঃশ্বাস, লাইক ওকে আই ক্যান ব্রিথ নাও, আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি, আমি মরে যাই নাই, এরকম একটা ফিলিং। তারপরে আমি এগুলো সব কিছু মাথা থেকে ঝেড়ে দিয়ে কাজে গেলাম, আসলাম। আস্তে আস্তে আমার রাত 12টা বাজলো। অ্যান্ড দেন আমি রিজ ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি আমাকে বলে যাওনি কেন, তুমি যে চলে গেছো? বলে কি, তখন রিজ ভাই আমাকে বলতেছে আমি তো আজকে 1টা বাজে বাসার থেকে বের হয়ে গেছি, তখন তুমি তোমার রুমে ছিলা, আমি জানি না তুমি ঘুমাচ্ছিলা না কি করছিলা, যে আমি তোমাকে নক করে ডিস্টার্ব করব। আর যদি এত আর্লি তোমাকে বলতাম তুমি হয়তো বা বাইরে চলে যেতা, বা বাইরে ব্যালকনিতে বা বাইরে রাস্তায় কোথাও বসে থাকতা। এই জন্য ভাবলাম যে বলার দরকার নেই, তুমি যখন বের হবা তখন তো দেখবাই যে কেউ নাই, এই জন্য আমি তোমাকে বলি নাই, আমি চলে গেছি, আর আমি একটু তাড়াহুড়ায় ছিলাম। তারপরে আমি সবাইকে আমার এই ঘটনাটা বললাম যে আচ্ছা আমার সাথে এরকম এরকম হয়েছে। অ্যান্ড দেন 2 দিন পরে আমাদের বাসায় পুলিশ আসে একটা ছেলের ছবি দেখায় বলে একে চিনো কিনা ইয়া কিনা। তো আমরা বললাম যে না, আমরা তো এই বাসায় উঠছি 1-1.5 সপ্তাহ হয়েছে, এর বেশি হয় নাই, তো আমরা জানি না, আমরা নতুন লিজ হোল্ডার্স হ্যান ত্যান। বলে কি, পরে আমরা জিজ্ঞেস করলাম যে কেন, কি হয়েছে? কি বলতেছে যে এই মানে এই ছেলেটা এই বিল্ডিংয়ের এই ব্যালকনি থেকে লাস্ট মান্থে সুসাইড করছে, 11তলা থেকে লাফ দিয়ে মানে সুসাইড করছে। এটা শোনার পরে তো আমি লাইক আই ওয়াজ লাইক ও মাই গড, আই ক্যান নট স্টে ইন দিস হাউস নো মোর। তারপরে আমি আমার হাজব্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ছেড়ে দিই বাসাটা, 1 মাসের মধ্যেই, প্রায় 1-2 মাসের মধ্যেই ছেড়ে দিই। আরও অনেক রিজনস ছিল যদিও, বাট মেন্টালি ওখানে ভালো ছিলাম না আমরা, উই সাফার্ড আ লট ওভার দেয়ার। তারপরে আরও অনেক ধরনের মানে কথাবার্তাও মানে শুনতে হয়েছে আমার, যেগুলো আমি কখনো এক্সপেক্টও করি না অ্যাকচুয়ালি। লাইক আই ডোন্ট নো ওইটা কতটুকু সত্যি বা এটার সাথে রিলেটেড। লাইক আরেকজন যে হাজব্যান্ড ওয়াইফ ওরা ছিল, ওরা বলতো যে ওদের কাঁচা গরুর মাংস মুরগির মাংস নাই, গায়েব হয়ে গেছে।
মানে এই ধরনের টিপিক্যাল কথাবার্তা। তারপর আই ডোন্ট নো ওইটা এটার সাথে রিলেটেড কিনা বা কিছু। তারপরে বাট একটা জিনিস, আরেক দিন এরকম হয়েছে যে আমরা যে যার যার রুমে আছি, কেউ কিচেনে নাই, অ্যান্ড উই অল হার্ড দ্যাট সামওয়ান অর সামথিং, আই ডোন্ট নো, আমাদের একটা কিচেনে একটা মগ রাখা ছিল, সিঙ্কের উপর থেকে মগটা কেউ ড্র্যাগ করে নিচে ফেলছে। একদম যে ড্র্যাগ করলে একটা গরর আওয়াজ হয়, ওরকম, মানে একটা কাচের মগ যদি একটা টাইলসের উপর থেকে টেনে ফেলানো হয়, ঠিক ওই সাউন্ডটা হয়ে মগটা নিচে পড়ে মাঝখানে, তো এমন না যে কর্নারে পড়ে ভাঙছে বা কিছু, সিঙ্কটা এত দূরে আর মগটা আমরা যখন যাই দেখি মাঝখানে ভেঙে পড়ে আছে। তো এটা ছিল, এটাও মানে এটা আমাদের সবার প্রেজেন্সে হয়েছে। তো আফটার দ্যাট আমরা ওই বিল্ডিংয়েরই 10 তলায় চলে যাই। 10 তলায় আমাদের আরও কিছু ফ্রেন্ডরা, ওরা আবার একটা অ্যাপার্টমেন্ট নেয়। তো তখন ওরা আমাদেরকে বলে যে তোমরা এটা নেই, তোমরা আসলে আমাদের সাথে জয়েন করতে পারো। তো আমরা এমনিও ডেনের মধ্যে ছিলাম, তো উই ওয়াজন্ট লাইকিং দ্যাট সো মাচ। সব কিছু মিলায় দেন উই ডিসাইডেড টু মুভ আউট, অ্যান্ড দেন আমরা 1-1.5 মাসের মধ্যে মুভ আউট করি। অ্যান্ড আফটার দ্যাট আমাদের লাইফ স্টার্টেড গোয়িং সো পিসফুলি। মানে তারপরে সব কিছুই মানে ঠিক হতে থাকে, মানে লাইফেও একটা কেমন জানি চেঞ্জেস চলে আসছিল, মেজাজ খিটখিট থাকতো, মানে কোঅপারেট করতেছিলাম না আমরা দুজনের সাথে। বাট রাইট আফটার উই চেঞ্জ দ্যাট হাউস, উই চেঞ্জ দ্যাট অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড ইট অল বিকেম সর্টেড আউট। আমি জানি না ভাইয়া এটা কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অফকোর্স প্লে করবেন। ভূত FM ছিল, ভূত.com আছে, আমরাও আছি। আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Spirit, be here with me. কে তুমি? .com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন ভূত.com, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি আমি, কখনো কখনো আমাদের লিসেনাররা শোনাচ্ছেন। তো এখনও তেমনি একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে ঘটনাটি আমাদের ইমেল করেছেন আমাদের একজন অতিথি। তিনি অনেক কথাই লিখেছেন, সে কথাগুলো হয় বাদ দিলাম। তিনি আমার ভূত.com-এর সাফল্য কামনা করেছেন, তারপরে তিনি লিখেছেন সবসময় তিনি আমাদের সাথে আছেন। যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ছি। রাসেল ভাই সালাম নেবেন। আমি শাহেদ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে লিখছি। ঘটনাটি এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের। একবার আমার ফুপু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। ওনাকে দেখতে আমি হসপিটালে যাই। তো ওনার সাথে কথাবার্তা বলে হাসপাতালের বাইরে যাই একটু ঘোরাঘুরির জন্য। হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স পার্ক করা ছিল। ঠিক তার পেছনেই 10-12 জন লোক একত্রে গল্প করছিল। কথাবার্তা যতটুকু বুঝতে পারলাম ওনারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। হঠাৎ ওনাদের আড্ডার মাঝে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা তো রাতে রোগী বা লাশ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তো আপনাদের সাথে এমন কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? প্রশ্নটা করার সাথে সাথে সবাই একটু কেমন যেন হয়ে গেল, কেমন করে যেন তাকালো। আমি একটু বিব্রত বোধ করলাম। কেউ তেমন কিছু বলতে চাইল না। এই অবস্থা দেখে আমি আশাহত হয়ে যখন আবার হেঁটে হাসপাতালের দিকে রওনা দেব, ঠিক তখনই ওদের মাঝখান থেকে একজন এগিয়ে এলো আর বলল তার সাথে ঘটা একটা ঘটনা আছে। আমি ডিটেলস জানতে চাইলাম। ঘটনাটি উনি ওনার মুখে যেভাবে বললেন সেইভাবে তুলে ধরলাম। উনি বললেন ঘটনাটা 2006 সালের। অনেক সময়ই দেশের কোনায় কোনায় লাশ নিয়ে আমাদের যেতে হয়। কখনো লাশের সাথে লোকজন থাকে, কখনো থাকে না। তেমনি এক রোগী মারা যায় এই মেডিকেলে। বেশ অনেক দিন রোগে ভুগে মারা যায়। তো হাসপাতালের লাশ সাধারণত গোসল করানো থাকে না।
যে লোক মারা গেছে তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। ঢাকা থেকে তার দূর সম্পর্কের এক আত্মীয় হাসপাতাল থেকে লাশ বের করে আমার অ্যাম্বুলেন্স ঠিক করে ভাড়া করে দিয়ে চলে যেতে বলে। আমি আশ্চর্য হইনি, কারণ এমন হরহামেশাই হয়ে থাকে। আমি আমার সাথে এক পিচ্চি হেল্পার, পেছনে লাশের বাড়ি জামালপুর জেলার কোনো এক জায়গায়। হাসপাতালের ফর্মালিটি শেষ করতে করতে রাত 8টার বেশি বেজে যায়। রাত 9টার দিকে আমি গাড়ি নিয়ে রওনা দেই। ঢাকা থেকে ময়মনসিংহে যেতে রাত 2টা বেজে যায়। পুরো রাস্তা ভালোই গেলাম, কোনো সমস্যা হয় নাই। সমস্যা শুরু হয় ময়মনসিংহ থেকে জামালপুর যেতে। যারা ওই রাস্তায় গিয়েছেন তারা জানেন যে ময়মনসিংহ থেকে জামালপুরের রাস্তাটা অনেকটাই সরু, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের মতো প্রশস্ত না, এবং তুলনামূলক অনেক নির্জন। আশেপাশের বাড়িঘর অনেক কম, দুপাশে পতিত জমি এবং ধান ক্ষেত বেশি। সময় রাত 2:30। আমি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে 10-12 কিলোমিটার এগিয়েছি। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখি বেশ দূরে এক বৃদ্ধ লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার চুল দাড়ি সব ধবধবে সাদা এবং সাদা পাঞ্জাবি পাজামা পরা। তো আমি ভাবলাম হয়তো আশেপাশে কোনো বাড়ির হবে, রাতে হয়তো টয়লেটে যাচ্ছে এমন কিছু। কিন্তু ডানে বামে তাকিয়ে কোনো বাড়ি ঘর দেখতে পেলাম না। যতদূর চোখ যায় শুধু খাল আর ধান ক্ষেত। ভাবতে ভাবতে গাড়ি তার বেশ কাছাকাছি চলে আসলো। আমি হর্ন দিচ্ছি, সাথে হেডলাইটের ডিপার দিচ্ছি, কিন্তু বৃদ্ধ সরছেন না। সে এমনভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, গাড়ি তার ডান দিকে যায় তবে তিনি রাস্তার খাদে পড়বে, আবার যদি বাম দিকে যায় তাহলে ধান খেতে পড়বে। একদম মাঝে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ। আমি তার থেকে 100 ফিট দূরে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দিলাম। দেখি তার হাতে বদনা জাতীয় কিছু একটা, আর আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে মনের ভেতরটা হু হু করে উঠল। কি করা উচিত ওই সময় বুঝতে পারলাম না। আমার পিচ্চি হেল্পারটা ঘুমিয়েছিল, আমি তাকে ডেকে তুললাম। সে ঘুম থেকে উঠে চোখ কচলে সামনে তাকালো। আমি বললাম, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? সে বলল, জি ওস্তাদ। বুড়ো লোক এত রাতে এখানে কি করে? আমি বুঝলাম বিপদে তো পড়ে গেছি। গাড়ির হর্ন, লাইট, ডিপার কোনো কিছুই কাজ করছে না। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কি ভয়ানক সে দৃষ্টি! দুর্ভাগ্য ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। আমি দোয়া যা জানি পড়তে শুরু করলাম। এভাবে 5-6 মিনিট হঠাৎ দেখি লোকটা রাস্তা থেকে নেমে গেল ধান ক্ষেতের দিকে। নামতে নামতে 2 সেকেন্ডের মধ্যে উঠাও। গাড়ির হেডলাইট সাধারণত 180 ডিগ্রি আলো দেয়, এর মধ্যে যা কিছু হয় মোটামুটি সব দেখা যায়। কিন্তু রাস্তা থেকে নামতে নামতে লোকটা মিলিয়ে গেল, আর দেখলাম না লোকটাকে। হেডলাইট তার মানে কাজ করছিল। সামনে কোনো বড় গাছ, বাড়ি কিছু নেই। লোকটা হারিয়ে লুকাবে কোথায়? উন্মুক্ত খোলা প্রান্তর, কিন্তু আর দেখলাম না লোকটাকে। গাড়ি টান দিলাম 90-95-এ। এভাবে প্রায় 30 কিলোমিটার যাওয়ার পর আবার রাস্তার মাঝে ওই বৃদ্ধকেই ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখি। এবার সত্যি ভয় পেয়ে গেলাম। 90 কিলোমিটার গতি এই বুড়োর এত দূরে আসা গাড়ির সাথে তাল মিলিয়ে অসম্ভব। তাহলে আজকে নিশ্চয়ই কপালে খারাপই আছে ভেবে এবার তার থেকে অনেক দূরে গাড়ি থামিয়ে দোয়া পড়তে লাগলাম। এভাবে প্রায় 10 মিনিট পার হলো। আশ্চর্য ব্যাপার, পেছন থেকে কোনো গাড়ি আসে না, সামনে কোথাও কেউ আসে না। ভাবতে ভাবতে আমি আর হেল্পার দুজনেই ঘামতে থাকি, আর হর্ন ও ডিপার দেয়া চালিয়ে যেতে থাকি। এখন যদি ওপরে গাড়ি উঠিয়ে দেই তাহলে নির্ঘাত গাড়ি দুর্ঘটনায় পড়বে, তাই চুপ করে বসে থাকি। হঠাৎ সামনে দূর থেকে একটা লাইট চোখে আসে, অর্থাৎ কোনো গাড়ি আসছে। আমি হঠাৎ আগের মতো বুড়ো লোকটাকে রাস্তা থেকে নামতে নামতে অদৃশ্য হয়ে যেতে দেখি। কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা ট্রাক আসে আমার দিকে, এসে একদম আমার গাড়ির পাশে ট্রাকটা থামায়। আমি কিছু বলার আগে ড্রাইভার বলে ওঠে, কি ভাই, কোনো বুড়া লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাস্তা আটকে দিয়েছিল? আমি তার কথা শুনে একদম থা হয়ে যাই। বলি, আপনি বুঝলেন কি করে? ড্রাইভার বলে, আমি এই রোডে নিয়মিত চলি, আমি জানি
লাশের গাড়ি দেখলে এই জিনিসটা মাঝে মাঝেই গাড়ি আটকায় রাখে, সময় নষ্ট করে কিন্তু কোনো ক্ষতি করে না। কিন্তু এর উপরে গাড়ি উঠিয়ে দিতে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ভাগ্য ভালো আপনার কোনো ক্ষতি হয় নাই, তাড়াতাড়ি চলে যান বলে ট্রাক ড্রাইভার রওনা দেয়। আমিও গাড়ি নিয়ে সামনে আগাই, ঠিক মতো পৌঁছাই। লাশ দিয়ে গাড়ি ধুয়ে সকালবেলা আবার রওনা দেই। আসতে সময় কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা, নিজের সাথে ঘটা একটি ঘটনা। আপনার জন্য লিখবো করে 10 বছর পার করলাম, আজ না লিখে পারলাম না। আমিও যেখানে যাই ভৌতিক ঘটনা কালেক্ট করি। আশা করি আপনার জন্য ভবিষ্যতে আবার ঘটনা পাঠানোর চেষ্টা করব। শাহেদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি নেক্সট টাইম আপনি আরও ঘটনা আমাদের পাঠাবেন এবং সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ইটস আ বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য এবং ঘটনাটা শেয়ার করার জন্য। Spirit, be here with me. কে তুমি? Deep.com. The fear returns with Russell. আমি এখন যেটা করব, আরও একটা ঘটনা শোনাবো, যে ঘটনাটা ফাঁসি নিয়ে, এবং যে ঘটনাটি শেয়ার করেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার সিমলা থেকে। গত সপ্তাহেও তিনি ঘটনা শেয়ার করেছিলেন, এই সপ্তাহেও করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা রেগুলার হলে তো কোনো কথাই নেই। করে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি রাফায়েত জাহান রাফি বলতেছিলাম ভারতের সিমলা থেকে। আজকের আমার এই ঘটনাটা আমার বাসা রংপুরেরই কোনো একটা জায়গার ঘটনা। আমার একজন বড় ভাই আমাকে এই ঘটনাটি পাঠাইছেন, ওনার ফ্রেন্ডের ঘটনা আর কি এটা। তো যেই ফ্রেন্ডের ঘটনা, ওই ফ্রেন্ডটার একজন আপুর সাথে অনেক দিন যাবত রিলেশন ছিল, প্রায় 6-7 বছরের রিলেশন ছিল। তো আপুটার এক পর্যায়ে বাসা থেকে বিয়ের চাপ আসতে থেকে, বিয়ের প্রেশার দেয়, যেরকম বিয়ের প্রস্তাব আসতে থাকে অনেক ধরনের। তো আপুটা ভাইটাকে বলে যে এরকম আমার তো বিয়ের প্রস্তাব আসতেছে। তো ভাইটা করে কি, তাকে অনেক ধরনের আশ্বাস দেয়, আমরা পালিয়ে বিয়ে করবো, এরকম তুমি টেনশন নিও না। তো এরকম করতে করতে আপুটার গায়ে হলুদের ডেট চলে আসে, ফ্যামিলি থেকে বিয়ে দিবে, গায়ে হলুদের ডেট চলে আসে। এই সময় ওই ভাইটা করে কি, নাম্বার বন্ধ করে রাখে, আর হচ্ছে না এই ফ্রেন্ডকে, যেই ফ্রেন্ডের ঘটনা বলছে আমাকে, এই ফ্রেন্ডকে দিয়ে ওই আপুটাকে ফোন দিয়ে বলায় যে এরকম যে ও তোমাকে বিয়ে করবে না, ওর ফ্যামিলি তোমাকে মেনে নিবে না, তো এর কারণে এটাই বেটার হয় যে তুমি তোমার ফ্যামিলির পছন্দই বিয়ে করো, ওকে তুমি ভুলে যাও। তো আপুটা ওই সময় থ্রেট দেয় কি, যে আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে ও কোনোদিনও ভালো থাকতে পারবে না, আমাকে এইভাবে ধোকা দিছে, আমি ওকে কোনোদিনও ভালো থাকতে দিব না, আমাকে ও চিট করছে, ওর সারাটা জীবন আমি নষ্ট করে দিব, আমি ওকে মানে তিলে তিলে শেষ করে দিব, ওকে আপনি এটা বলে দিবেন। তো এই ভাইটা বলে দেয়। তো উনি করে কি লাইটলি নেয় বিষয়টা। তো আপুটা যেদিন ওনার গায়ে হলুদ, 9টার দিকে গায়ে হলুদ ছিল ওনার, উনি করে কি সন্ধ্যা 8টার দিকে ওনার বাসার পিছনে একটা ডোবা ছিল, সেই ডোবাটার মধ্যে একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছের মধ্যে উনি গলায় দড়ি দেয়। আর উনি ফাঁসি দেওয়ার আগে করে কি, অনেকগুলো বাসার মধ্যে যতগুলো ট্যাবলেট ছিল, এই ট্যাবলেটগুলো উনি খেয়ে নেয়, যাতে মানে ওনাকে কেউ বাঁচাইতে না পারে আর কি, উনি মরবেই এরকম। তো উনি ফাঁসি দেয়। তো যথারীতি গায়ে হলুদের সময় বাসার সবাই আসে, ওনাকে খুঁজতে থাকে। তো রুমের মধ্যে ওনাকে পায় না, যে দেখে রুমের মধ্যে নাই, আশেপাশে খোঁজাখুঁজি করে ফ্রেন্ডদেরকে কল দেয়, তো পায় না কোথাও। তো প্রোগ্রামটা নষ্ট হয়। তো পরের দিন সকালবেলা একজন মুরব্বী ফজর নামাজ পড়ে আসতেছে, আসার সময় দেখে এরকম তার লাশটা এরকম ঝুলে আসে, বড়ই গাছের মধ্যে এরকম লাশটা ঝুলে আসে। আর তার লাশটা মানে খুবই ভয়ানক একটা রূপ ধারণ করছিল। তার চোখ দুটা পুরা বের হয়ে আসতেছিল, তারপরে তার জিহ্বাটা অনেক দূর বড় হয়ে আসছে, পুরা বডিটা নীল বর্ণ ধারণ করছে, মানে একদম কালো টাইপের নীল, একদম ডিপ নীল বর্ণ ধারণ করছে। আর তার লাশটা যারাই দেখছে তারাই ভয় পেয়েছে, এতটা পরিমাণ ভয়ঙ্কর একটা মানে রূপ ধারণ করছিল। পুরা বডিটা ছিল নীল, আপুটা ছিল অনেক ফর্সা, অনেক সুন্দর দেখতে ছিল, কিন্তু যখন সে মারা গেছে তার বডিটা পুরো বীভৎস একটা আকার ধারণ করছে, জিহ্বা বড়। তো এরকম। তো তার বাবা তার জানাজার জন্য মসজিদে বলে, তো মসজিদের ইমাম মুয়াজ্জিন কেউই রাজি হয় না, যে না, সুইসাইড করার লাশ আমরা জানাজা পড়াবো না, তো এমনিও জাহান্নামে যাবে, আমাদের ইসলাম ধর্মে তো সুইসাইডটা পুরোপুরি হারাম একটা কাজ, তো আমরা এর জানাজা পড়াইতে পারবো না।
তো আবার এর মা বাবা সবাইকে গোসল দেওয়ানোর জন্য এলাকার আশেপাশের মহিলাদেরকে বলতে থাকে যে এরকম গোসল দেবে। কেউ আর লাশের কাছে আসতে চায় না, মানে খুবই ভয় পায়, ভয়ানক একটা কিছু করে না, সবাই ভয় পায়। তো এক পর্যায়ে হয় কি, তার লাশ এইভাবেই মানে নাওয়ান ধাওয়ান করায় নেই, জানাজাও করে নেই, ওইভাবেই কাফনের কাপড় কিনে তার আত্মীয় স্বজনরা মিলে গিয়ে কবরস্থানে গিয়ে কবর দেয়। তো তারপরে 2-3 দিন খুবই মানে থমথমে একটা পরিবেশ থাকে ওই এলাকায়। তো তৃতীয় দিন থেকে হয় কি, ওই এলাকার যে রোড লাইট ছিল, ডোবাটার পাশেই যে রোড লাইট, ওটা আসলে গলির একটা রাস্তা, পাড়ার গলি, ছোট গলির রাস্তা, সেই রোড লাইটটা কেটে যায়। তো দেখা যায় বিকালে সন্ধ্যা হওয়ার আগে আগে জ্বালায় দেয় রোড লাইটগুলো, যেই সন্ধ্যা হয় 1 ঘন্টার মতো থাকে, তারপর রোড লাইটটা কেটে যায়। তারপর এরা ইলেকট্রিসিটি বোর্ডকে জানায় যে এরকম রাস্তার রোড লাইটটা কেটে যাচ্ছে, রোড লাইটটা ফিউজ হয়ে যাচ্ছে, রোড লাইট থাকতেছে না। তো ইলেকট্রিসিটি বোর্ডের লোক আসে, আবার চেঞ্জ করে দেয়। তো এরকম অনেকবার, মানে 6-7 বারের মতো চেঞ্জ হওয়ার পরেও দেখে যে হচ্ছে না, লাইটটা সর্বোচ্চ 1 ঘন্টার মতো চলতেছে, কোনো যান্ত্রিক ত্রুটিও নেই, কিছুই নেই। তারপরেও 1 ঘন্টার মতো চলতেছে, তারপরে লাইটটা কেটে যাচ্ছে। তো এক পর্যায়ে ওরা করে কি, পুরো লাইটের সেটটাই চেঞ্জ করে দেয়। তারপরেও যে দেখে যে সর্বোচ্চ 1 ঘন্টা হয়তো জ্বালাই দিল, 1 ঘন্টার মতো জ্বলবে, তারপর কেটে যায়। তো তারপর থেকে আর ওই রাস্তায় আর রোড লাইট জ্বালায় না, ওই একটা রোড লাইট আর জ্বলে না, যেই রোড লাইটটা পুরো হচ্ছে আপনার ডোবাটাকে কভার করতো। তো যার কারণে ওই জায়গাটা পুরো অন্ধকারই থেকে যেত। তো ওই রাস্তায় হয়তো কি কেউ সন্ধ্যার পরে আর যাতায়াত করতো না, নর্মালি ভয় পাইতো সবাই। তো একদিন আমাদের এই এক মানে এলাকার বড় ভাইটার ফ্রেন্ড, উনি আসতেছিল ওই রাস্তাটা দিয়ে। তো তখন দেখে কি উনি যে ওইখানে মানে কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। তো উনি মানে খুবই ভয় পায়। তো তারপরে এই ঘটনাটা শেয়ার করে সবাইকে। তারপর আবার মানে কিছুদিন পরে আবার আরেকজন যাচ্ছিল ওই রাস্তাটা দিয়ে, সন্ধ্যার পরে দেখে হাসির আওয়াজ আসতেছে। আবার মাঝে মাঝে কেউ হয়তো যাচ্ছে রিক্সা দিয়ে, দেখতেছে হচ্ছে আপনার মানে ঝুলে আছে, বডিটা ঝুলে আছে, পা গুলানো উঠতেছে, এইরকম যে দেখতেছে। হঠাৎ করে চোখ গেছে ওইদিকে, দেখতেছে গাছের মধ্যে বডিটা ঝুলে আছে, ফাঁসির মানে ওইভাবে গলায় জড়িত অবস্থায় বডিটা ঝুলে আসছে, পা নড়তেছে। তো এইরকম মানে এই প্রবলেমটা অনেকেই দেখে, এলাকার অনেক মানুষ এটা ফেস করে, যে হ্যাঁ দেখতেছে যে এরকম কান্নার আওয়াজ আসতেছে, বডি ঝুলে আসে, এগুলো দেখে। তো আপুটা যেই বাসাটায় থাকতো, যেই রুমটা ওনার থাকতো, ওনার বাবা মা দেখতো কি প্রত্যেক দিন ওনার হচ্ছে রাতের বেলা সবাই ঘুমানোর পরে ওই আপুটার রুম থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, কখনো হাসির আওয়াজ আসতেছে। তো কখনো বা হয়তো বা এরা খাইতে বসছে সবাই, দেখতেছে ওই আপুটার রুমের মধ্যে কেউ একজন মানে হাঁটাহাঁটি করতেছে, এরকম। আবার দেখা গেলো এরা ঘুমাইছে, রাতের বেলা ধাপ 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 করে দরজা নক করতেছে জোরে জোরে। তো দরজা নক করতেছে, দরজা খুলে দেখে কেউ নেই। আবার দেখে রাতের বেলা দরজা নক, আবার দেখে দরজা খুলে কেউ নেই। তো আবার মাঝে মাঝে এমন হতো দেখতো বাথরুমের মধ্যে পানি পড়তেছে। তো এই প্রবলেমগুলো হইতে থাকে। তো এক পর্যায়ে করে কি, হুজুরকে ডাকে এরা, হুজুরকে ডাকার পরে হুজুর আসার পরে বলে সব ঘটনা, যে এরকম এরকম হুজুরে এই ঘটনা ঘটছে। তো হুজুর এসে পর কি বলে যে আসলে আমি তো এখানে করতে পারবো, আমি শুধু রুমটাই বন্ধ করে দিতে পারবো, এর বেশি আর এখানে করা তো সম্ভব না। তো রুমটা বন্ধ করে দেয়। রুম বন্ধ করে দেওয়ার পরেও দেখি ওনাদের জানলার বাইরে থেকে, যেখানে ডোবা, যেখানে আত্মহত্যা করছিল আপুটা, ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে, কখনো হাসির আওয়াজ আসতেছে, কখনো হচ্ছে আপনার হাঁটাহাঁটির আওয়াজ আসতেছে, কখনো মানে জানলা খুলে যাচ্ছে, জানলা লাগানোর পরেও অনেক সময় দেখা যায় জানলা খুলে যাচ্ছে। আবার রাতের বেলা দেখা যায় জানলার মধ্যে শব্দ করতেছে টকটক করে, আবার হচ্ছে দরজার মধ্যে শব্দ করতেছে টকটক করে। এক পর্যায়ে এরা বিষয়গুলো মানিয়ে নেয় আর কি, মেয়ের বাবা মা, তো ওরা আর কি এই বিষয়গুলো মানিয়ে নেয়। কিন্তু আশেপাশে যে ভাড়াটিগুলো থাকে, এরাও আর কি এই প্রবলেমগুলো ফেস করে, ইচ্ছা করে, মানে তাদেরকে আর কি একটা ডিস্টার্ব করার জন্য আর কি এই প্রবলেমগুলো করা হচ্ছে। তো ওরাও ফেস করে, যেরকম দেখতেছে কান্নার আওয়াজ আসতেছে। তো এলাকার মধ্যে ওই জায়গায় আশেপাশে আর ভাড়াটি থাকতে চাইতো না, ভয় পাইতো ওরা। দেখা গেলো জানলা খুলছে, জানলা দিয়ে দেখতেছে যে মেয়েটার বডিটা ঝুলতেছে ওইভাবে, হয়তো বা কেউ যাচ্ছে দেখতেছে এরকম বডিটা ঝুলতেছে। তো যাই হোক, তো ওই যে আপুটার ভাইয়াটার সাথে রিলেশন ছিল, যে ভাইয়াটার সাথে, ওই ভাইয়াটার স্বপ্নের মধ্যে দেখতো প্রত্যেক দিন যে তাকে ওই হুমকিটা দিচ্ছে, যে আমি তোকে ভালো থাকতে দেবো না, আমি মারা গেছি, তোকেও আমি মারবো, তোকে আমি ভালো থাকতে দেবো না, তুই শেষ হয়ে যাবি, এইরকম হুমকি দিচ্ছে। তারপর উনি শুয়ে আছে, হঠাৎ করে ওনার মনে হচ্ছে কি ওনার একদম কপাল চোখ বরাবর পা ঝুলতেছে। মানে কি একটা ভয়ঙ্কর ফিলিংস, মানে মনে হচ্ছে ওনার এই ফ্যানের মধ্যে কেউ একজন ফাঁসি দিছে, গলায় দড়ি দিছে, আর তার পাটা তার চোখ বরাবর ঝুলতেছে। আর পাগুলা নড়ার কারণে যে বাতাসটা আছে, সেই বাতাসটা সে মানে তার নাক বরাবর বাতাসটা পাচ্ছে সে, যে পাগুলো ধীরে ধীরে নড়তেছে। তো চোখ খুলে দেখে কেউ নেই। আবার সে হয়তো কাত হয়ে শুয়ে আছে, দেখতেছে চুল টুল মানে চোখ বন্ধ অবস্থায়, মানে তার এমন মনে হচ্ছে
যে আপুটা চুল টুল মানে খোলা অবস্থায় তার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে, চোখ মানে বড় বড় দৃষ্টিতে তার দিকে তাকায় আছে। তারপরে সে চোখ খুলে দেখে কেউ নাই। আবার সে মেসে থাকতাম, তো মেসের পাশের রুমের ওদেরকে ডেকে আনতো যে এরকম এরকম সমস্যা হচ্ছে। ওরা আসে দেখতো নর্মালি কিছু নেই। তো সে এক পর্যায়ে করে পাশের রুমের একজনকে তার রুমে শিফট করে নেয়। তো তার রুমে শিফট করার পরেও দেখা যেত কি এরকম দেখতেছে যে এরকম তার মানে এরকম একটা ফিলিংস হচ্ছে যে উপর ফ্যানের উপর থেকে যে তার পাটা একদম বরাবর তার নাক বরাবর ঝুলতেছে, তার পায়ে দিয়ে ব্লাড পড়তেছে, এরকম একটা তার ফিলিংস হচ্ছে যে পায়ে দিয়ে ব্লাড অথবা লিকুইড পানি জাতীয় কিছু একটা পড়ছে। তো সে সাথে সাথে চিল্লাই উঠতো, উঠিয়া দেখতো যে না উপরে আসলে ফ্যানের ওখানে কিছুই নেই। কিন্তু সে যখন আয়নার সামনে যায় দেখে যে হ্যাঁ তার একদম কপালের মধ্যে 2-3 ফোঁটা ব্লাড। আসলে কই থেকে আসলো কি সে আসলে মানে বুঝতে পারে না। তারপরে আবার মাঝে মাঝে এই ঘটনাটা ঘটতে থাকে, যেরকম সে ফিল করতে থাকে যে তার যখনই শুইতো সে ফিল করতো যে তার ফ্যানের উপরে ফ্যানের সোজাসুজি তার মাথা বরাবর তার একজনের পা ঝুলছে আর তার পা দিয়ে ব্লাড পড়তেছে, আর সেটা তার মুখে পড়তো। তো এক পর্যায়ে সে তার ফ্রেন্ডকে দেখায়, ফ্রেন্ডকে ডেকে বলে এই যে দেখ ব্লাডটা আসলো কই থেকে, এরকম কম। তো আসলে প্রবলেমটা বাড়তে থাকে ধীরে ধীরে। তারপরে একদিন তারা রাতের বেলা আসে, ভাইটা ম্যাচে আসে। তো ওই সময় ওনার ম্যাচের যে রুমমেট সে বাসায় গেছিল। সে আসার পরে সে দেখে কি ম্যাচের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আর বলতেছে জোরে জোরে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি বাঁচা দেবো না, তোর জন্য আমি মারা গেছি, এরকম হুমকি ধামকি। তো তারপরে সে করে কি ওই রুমে আর থাকে না, পাশের রুমে শিফট হয়ে যায়। তো পাশের রুমেও এই প্রবলেমগুলো হইতে থাকে। তাকে এরকম স্বপ্নের মধ্যে কখনো যে ফ্যানের উপরে পা ঝুলে আসে, কখনো বা সে ফিল করতেছে যে তাকে এরকম তার একদম চোখ বরাবর একটা মাথা তার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে হাসতেছে, হাসি হাসতেছে। তো এরকম মাঝে মাঝে সে শুনতেও পাইতো। কখনো সে মনে করতো যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম, কখনো সে মনে করতো যে না আমি জেগেই ছিলাম। যেরকম এক সময় মানে সে অনেক একটা পেইনফুল ব্যাপার হয়ে যায় তার জন্য, সে মানে একদম পাগলের মতো হয়ে যায়। তো তার এই ফ্রেন্ডটাকে সে শেয়ার করে যে দোস্ত এরকম ঘটনা ঘটতেছে আমার সাথে প্রতিনিয়ত, আমি কি করব বল। তো তারা একজন হুজুরের কাছে যায়। সেই হুজুরটা তারা যাওয়ার সাথেই বলে তুই বাইরে থাক, তুই আমার ভিতরে আসবি না, তুই পাপি, তোর জন্য মারা গেছে মানুষ, এরকম বলে যে তোরা এখান থেকে চলে যায়। এরকম 2-3 জনের কাছে যায় তারা। কেউই মানে দেখলেই যাদের আধ্যাত্মিক জ্ঞান আছে বা অনেকে বলার পরে বলে যে না আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। তো শেষে 4th নম্বর একজন হুজুরের কাছে যায়। সেই হুজুরটা এনাকে যাওয়ার পরে বলে তুই বাইরেই থাক, আমি আসতেছি ওখানে। তারা বাইরে আসার পরে বলে যে তুই যেই কাজটা করছিস সেটা তো তুই ঠিক করিস নি। তো আসলে ইনি তো কিছুই বলে নাই, ইনি কিছু শেয়ারও করে নাই। তারপর ওই হুজুরটাই বলতেছিল, হুজুর আমি তো আসলে কিছু করি না, আমি তো আর জানতাম না যে সে এরকম সুইসাইড করবে, তো আমি কি করবো এখন। বলতেছে যে এটা তো কোনো জিন না যে আমি তাকে বোতলে ভর্তি করে তোর মানে বোতল দিব, বা এটা কোনো ইয়া না যে আমি তাকে হলো বন্ধ করব। সে একজন মারা গেছে তোর জন্য, তার মৃত্যুর জন্য তুই দায়ী। এখন তুই আল্লাহর কাছে ক্ষমা চা যে আল্লাহ যেন তোকে মাফ করে দেয়, তার মৃত্যুর জন্য তুই দায়ী। তুই একটা কাজ আমি করতে পারি তোর জন্য, আমি তোকে একটা তাবিজ দিব, তোর মানে গা বন্ধ করে দিতে পারবো আমি, এর চেয়ে বেশি আমি কিছুই করতে পারবো না। এখন আল্লাহ তোর জন্য এটাই যদি শাস্তি লিখে রেখে থাকে তাহলে এটাই হবে, কিন্তু তুই আল্লাহর কাছে মাফ চাইতে থাকি যে আল্লাহ আমি ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করো। তো ওনাকে গা বন্ধ করার যে তাবিজটা দেয় উনি সবসময় এই তাবিজটা করে থাকে। তারপর থেকে আর ওনার রুমের মধ্যে ওনার এই যে স্বপ্নের যে প্রবলেমগুলো হচ্ছিল এই প্রবলেমগুলো হয় না। তো তারপরে একদিন উনি করতো কি সবসময় গোসল করার সময় তাবিজটা খুলে রেখে গোসল করতো, করে আবার পড়তো। তো একদিন উনি করে কি গোসলে যাওয়ার আগে রুমেই তাবিজটা খুলে রেখে গোসল দেওয়ার পরে সে আর তাবিজটা পায় না, তার আর মনেও থাকে না। সে করে দুপুরবেলা ঘুমবে, তো ঘুমানোর পরে দেখে আবার সেই রকম মানে প্রবলেম আসে, মানে পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো এই দিন তার রুমমেট যে ছিল সেও শুনতে পারে যে কান্নার আওয়াজ আসতেছে। তো আবার সে ওই দিনও দেখে যে তার এরকম কপাল বরাবর মানে পা ঝুলতেছে, এরকম সে ফিল করে। আর দেখে তার মানে কপালের মধ্যে মুখের মধ্যে ব্লাড পড়তেছে। সে দেখা গেলো ঘুমাইছে। তো প্রথম দিন উনি অত বেশি মার্ক করে না, কারণ রুমমেট আছে, উনি বেশি ভয় পায় না। তো উনি পরের দিন রাতে ঘুমানোর পরে উনি একদম ফিল করতেছে মানে একদম নাক বরাবর পাটা ঝুলতেছে, ধীরে ধীরে পাটা ঝুলতেছে, আর পায়ের যে বাতাসটা এটা তার নাকের মধ্যে পড়তেছে, আর তার পা থেকে টুকটুক করে রক্ত পড়তেছে, ব্লাড পড়তেছে। সে আবার চিল্লায় উঠে ওনার রুমমেটকে ডাকে, রুমমেটকে দেখায় যে তো সেই দেখ আমার মুখে ব্লাড পড়ছে আজকে। পরে রুমমেট জিজ্ঞেস করলো তো তাবিজ কোথায়, বললো এরকম প্রবলেম হয়েছে, তাবিজটা তো পাচ্ছি না।
তো আবার সে শুয়ে দেখে কি তার ওখান থেকে মানে মুখ বরাবর সে চিট হয়েছিল, দেখে মুখ বরাবর একটা মাথা, তার চুলগুলা তার কানে এসে পড়তেছে, মুখে এসে পড়তেছে, একদম মুখ বরাবর। তারপর সে চোখ খুলে দেখে কিছু নাই। তো সে তার এই ফ্রেন্ডটাকে শেয়ার করে যে দোস্ত আমার তো ওই হুজুরটার কাছে আবার যাওয়া লাগবে, আমার তো তাবিজটা আমি হারাই ফেলছি। পরে এই ফ্রেন্ডটা বলে যে তুই এক কাজ কর, তুই হুজুরটাকে ফোন দিয়ে কথা বল হুজুরের সাথে, কি বলে এখন তো যাও দরকার। পরে হুজুরটাকে ফোন দেওয়ার পরে সে এরকম তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে দোস্ত এরকম হুজুর তো বললো যে রাতের বেলা এমন সময় আমাকে যাওয়া লাগবে যখন আশেপাশে কোনো মানুষ থাকবে না, আমি গিয়ে ওই যেই গাছের মধ্যে ওই আত্মহত্যা করছে আপুটা, ওই গাছের মধ্যে যেই ডালটায় আত্মহত্যা করছে, যেই ডালের মধ্যে দড়ি লাগাইছিল, ওই ডালের মধ্যেই আমার তাবিজটা আমি পাবো। তো আমি কি করবো? পরে বলতেছে দোস্ত এটা তো রিক্স হয়ে যাইতেছে, তুই রাতের বেলা একাই যাবি, তুই আজকে যাইস না, কালকে আমি আর তুই একসাথে যাবো। তো বলার পরও এই ভাইটা আর কি বলে আচ্ছা ঠিক আছে দেখা যায়। তুই ইনি ভয় পায়, রুমের মধ্যে ভয় পাচ্ছিল, তো চিন্তা করলো যে এলাকার মধ্যে তো মানুষ থাকবে, আমি কে যাই যে তাবিজটা নিয়ে আসি। তো উনি যায়, যার পরে দেখে আশেপাশে অনেক মানুষ আছে, আর তাবিজটা সে দেখতে পারে যে গাছের ওই ডালটার মধ্যে তাবিজটা আছে তার। আবার এই ফ্রেন্ডটাকে ফোন দিয়ে বলে যে দোস্ত আমি যে হুজুর যে বলছিল তাবিজটার কথা, তো আমি তো দেখলাম যে আমার ওই তাবিজটা আসে, কিন্তু আশেপাশে মানুষ আছে, যখন কোনো মানুষ থাকবে না আমি তখন যা তাবিজটা নিয়ে আসবো। পরে এই ফ্রেন্ডটা বললো যে আচ্ছা তুই দেখ যেটা তোর ভালো হয় ওইটা তুই কর, সমস্যা নেই। তো বলছে তুই আমাকে জানিস তাবিজটা নিয়ে, আমাকে তুই জানিস, আমার টেনশন হবে। তো ভাইয়াটা সারারাত আর কোনো কল দেয় না, ওই ভাইয়াই কল দিতে থাকে, আর ফ্রেন্ডটা অনেকবার কল দেয় ওনার নাম্বারে, তো কল দিয়ে কোনো অ্যান্সার পায় না, রিপ্লাই পায় না আর কোনো। তো এক পর্যায়ে পরের দিন সকালে এই ভাইয়াটার নাম্বারে পুলিশের কল আসে, বলে যে আপনি এই নাম্বারে অনেকবার কল দিছিলেন, এইখানে আপনার ফ্রেন্ড এইখানে এই যে একটা বডি পাওয়া গেছে, আপনার কে হয় আপনি আসেন ফাইন্ড আউট করেন। তো ইনি যায়, গিয়ে দেখে যে ওই গাছে ওই ডালটার মধ্যেই এই ভাইয়াটাও সুইসাইড করছে, আর তার বডিটা মানে একদম পুরো নীল বর্ণ ধারণ করছে, যেই রকম বর্ণ ওই আপুটার বডি ধারণ করছিল। আর তার জিহ্বাটা অনেক বড় বড় বের হয়ে গেছে, চোখ দুইটা বের হয়ে গেছে, মানে একটা বিভৎস, মুখ ফুলে গেছে, বিভৎস একটা রূপ ধারণ করছে। তারপরে পুলিশ বলে যে তুমি এই নাম্বারে কেন ফোন দিছিলে এইরকম বলে। এই ভাইটার এত কিছু বলে না, ইনি বলে আমার তো ফ্রেন্ড হয়, আমার মেসেজ থাকে, এই কারণে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে রাতে আসে না এখানে। পরে পুলিশরা পরে পোস্টমর্টম করে যাবতীয় কাজ ছেড়ে তারা জানতে পারে যে এটা আত্মহত্যা ছিল, সুইসাইড ছিল। তো তারপরে বডি হস্তান্তর করে। কিন্তু আসলে এইটা সুইসাইড করার কোনো কারণই ছিল না, ভাইয়াটা যে সুইসাইড করবে কোনো কারণই ছিল না। জাস্ট মানে সুইসাইড করার আগেও এই ফ্রেন্ডের সাথেও কথা হয় যে আমি জাস্ট তাবিজটা নিতে যাচ্ছি। তো আমার মানে এইটাই ছিল ঘটনা, ওই ভাইটার মুখে শোনা ঘটনা এইটাই। তো এরপর থেকে ওই এলাকার মধ্যে আর এরকম কোনো প্রবলেম হয় না, যে এরকম কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ বা এরকম কোনো প্রবলেম আর হয় না। যেদিন থেকে এই ভাইটা মারা যায় ওই দিন থেকে আর প্রবলেম হয় না। কিন্তু ওই ডোবার ওখানে যে লাইটটা ছিল সেই লাইটটা এখন পর্যন্ত জ্বলে না, ওইখানকার লাইটটা এখন পর্যন্ত বন্ধই আছে। এই ছিল ভাই আমার ঘটনা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Book.com. The fear returns with Russell. আরও একবার সবাইকে আমন্ত্রণ ভূত.com-এ। আমি একটা বিষয় শেয়ার করি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি খুবই অবাক হয়ে যাই যে মাঝে মাঝে আমি যখন ভাবি যে এই সমাজে আমরা সিনেমা দেখি, আমরা নাটক দেখি, সব জায়গাতেই সৎ মা হচ্ছে একটা নেগেটিভ ক্যারেক্টার, রাইট? সৎ মা অলওয়েজ নেগেটিভ ক্যারেক্টার। বাট সৎ বাবা অলওয়েজ একটা পজিটিভ ক্যারেক্টার। কেন? মেয়েদের মধ্যে তো মায়া বলেন, মমতা বলেন, মাতৃত্ব বলেন অনেক বেশি, তারপরেও সৎ মানে কেন নেগেটিভ ক্যারেক্টার যদি সৎ বাবারা পজিটিভ ক্যারেক্টার হবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আর চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি ঘিরে রয়েছেন একজন সৎ মা। আশা করছি ঘটনাটা ভালো লাগবে। বরিশাল থেকে আসা একটা ঘটনা, শুনুন তাহলে। Hello, Assalamu alaikum, Russell bhai. I hope you are so well. I am Kirun Hussain saying from Borishal.
লাস্ট গত 10 বছর যাবৎ আমি ভূত এফএম শুনে আসতেছি। ভূত এফএম আমার একটি ফেভারিট রেডিও স্টেশনের প্রোগ্রাম। সো আমি ভূত এফএম এমন কোনো এপিসোড নেই যে শুনিনি, কখনো মিস হয় না। হয়তো লাইভ সবসময় না শুনলেও আমি ভূত এফএম রেকর্ডগুলো সব শুনি। সো বলতে পারেন যে আমার ঘুমের কিলার হিসাবেও ওটা কাজ করে। সো আমি ওটা না শুনলে আমার ঘুম হয় না। তো এনিওয়ে, আমি আজকে একটা আপনাদের সাথে লাইফে ফার্স্ট টাইম ঘটনা শেয়ার করব। তো আগে প্ল্যাটফর্মটা ছিল ভূত এফএম, তো সেটা এখন বন্ধ হয়ে যাওয়ার পর আপনার অনেক রিকোয়েস্ট আমাদের মাঝে আবার রিটার্নস ফিরে আসছেন। সো এই জন্য আমরা সো হ্যাপি। তো এখন তো নিউ প্ল্যাটফর্ম হচ্ছে ভূত.com। তো ওইখানে আমি মেল করতেছি আমার লাইফের ফার্স্ট স্টোরিটা। তো ঘটনাটার সূত্রপাত 2010। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। তো আমার বিদ্যালয়ের একটি ছোট ভাই ক্লাস 9-এ পড়তো। মূলত ওকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটে এবং সূত্রপাত। সো আমি ঘটনার ডিরেক্টলি এন্ট্রি করতেছি। তো হয় কি, একদিন আমাদের ফাইনাল এক্সাম শুরু হয় ইয়ারলি। তো আমি আর পাশাপাশি একটা সিটে পরীক্ষা দিতেছি। তো ওর সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ছেলে হিসেবে খুবই ভালো ছিল। ওর নামটা আমি রিয়েল নামটা বলতেছি, ওর নাম ছিল রাকিব। সো রাকিব খুব ভালো একটা স্টুডেন্ট ছিল, আমাদের স্কুলের ভিতরে খুব ভালো একটা স্টুডেন্ট ছিল। তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো একটা বিষয় ছিল। সো ও আমার সাথে ভালো ব্যবহার করতো এবং ভালোভাবে কথা বলতো। তো অনেক কোশ্চেন, অনেক সময় প্রশ্ন আসলে আমাকে বলতো, ভাইয়া আমাকে একটু বলে দেন। আমি যেটা কোশ্চেনে অ্যান্সার পারতাম সেটা আপনি ওকে রিপ্লাই করতাম। যাই হোক, আমাদের ফাইনাল এক্সাম প্রায় শেষ। তো আমাদের স্কুল রুলস অনুযায়ী বন্ধ হয়ে যাবে সামনে, যেহেতু কোরবানির ঈদ। সালটা ছিল 2010, আমি আগেও বলছি। তো আমাদের স্কুলটা বন্ধ হয়ে যায়। তো আমরা যার যার বাসায় ছুটি কাটাচ্ছি। তো সামনে ঈদ, খুবই আনন্দ, খুবই উত্তেজনা আমরা দিন কাটাচ্ছি, সামনে ঈদ উপভোগ করবো। এমন একদিন একটা ঘটনা বলি। তো হঠাৎ আমি বাড়িতে আমার ঈদ উপলক্ষে আমাদের ঐতিহ্যবাহী এক ধরনের পিঠা তৈরি করতেছিলাম। তো এই পিঠাটা সিরিঞ্জ দ্বারা তৈরি হয়, মানে ইনজেকশন করে যে রোগীদের, ওই সিরিঞ্জ ভালোভাবে ওইটাকে ধৌত করে, তারপর ওর ভিতরে আটা ভরে তারপর পেঁচিয়ে বেঁচে জিলাপির প্যাসের মতো পিঠাটা তৈরি করা হয়। আপনি জেনে থাকবেন এটা বরিশালের একটি বিখ্যাত পিঠা। তো আমরা ওই পিঠাটা মেকিং করতেছিলাম। ওটা খাওয়া হয় মানে ঈদে সেমাইয়ের সাথে দেওয়া হয়। ওটা খুবই ডেলিশিয়াস, খুবই খেতে খুবই মজা। তো আমরা ওইটা মেকিং করতেছিলাম। সো ইন দ্য মেন টাইম আমার কাছে একটা নিউজ আসে যে রাকিব নামে ওই ছেলেটা নাকি গলায় ফাঁস দিছে। তো আমি তো শুনে প্রথম হতবাক হয়ে যাই, ঠান্ডা হয়ে যাই জায়গায়, কি বলে। লাস্ট 10 দিন আগেও আমি ওর সাথে একসাথে পরীক্ষা দিলাম, হঠাৎ এমন কি হলো যে ও গলায় ফাঁস দিল। সো আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তো আমি তখনই মনে করেন রওনা করলাম ওদের বাড়ির উদ্দেশ্য। বলে রাখা ভালো, ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার দূরে। তো যেহেতু ওই দিকে কোথাও ভ্যান বা কোনো রিক্সা জাতীয় কিছু যায় না, ইনফ্যাক্ট ওখানে রাস্তাঘাট খুবই খারাপ, কর্দামুক্ত, ওইখানে গাড়ি চলে না তেমন একটা। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পায়ে হেঁটেই যাব ওকে দেখতে। তো তখন সময় 10 ঘটিকা সকাল। তো আমি উদ্দেশ্যে রওনা করলাম। তো হাঁটতেছি এমন একটা সময় আমি পৌঁছে যাই। পৌঁছে গিয়ে দেখতে পেলাম যে রাস্তা থেকে ওদের, একটু বলে রাখি ওর বাড়ির বর্ণনাটা দেই। ওদের বাড়ির দূরত্ব হচ্ছে মানে রাস্তা থেকে 200 থেকে 300 মিটার দূরে, একটি জঙ্গলের ভিতর ওদের বাড়ি। বেসিক্যালি রাস্তাটার পাশে ছিল খাল, অপর সাইডে ছিল শ্মশান, এবং
এরপরে ওদের বাড়ি 200 থেকে 300 মিটার দূরে, এটা জঙ্গলের ভিতরে বলা চলে, বাগান জাতীয়। যাই হোক, তো আমি যাই রাস্তা থেকেই তখন সরগোল শুনতে পাই। আদার্স গ্রামের লোকজন, কয়েকটা গ্রামের লোকজন প্রায় সবাই জড়ো হয়ে যায় তাকে দেখার জন্য। তো আমি যেতে যেতে জঙ্গলের ভিতরে ঢুকে যেতে যেতে মানুষের সমাগম শুনতে পাই। তো আমি যাই। রাসেল ভাই, আমি যাইয়ে প্রথম অ্যাট ফার্স্ট যেটা দেখতে পাই সেটা হলো, আমি দেখলাম ওর জিহ্বাটা 10 থেকে 15 সেন্টিমিটার বের হয়ে আছে, অ্যান্ড গলা রশি সহ ঝুলতেছে গাছের সাথে। অ্যান্ড কি বলবো, দেখে খুবই স্কেরি হয়ে যায়, খুবই ভয় পাই। আমি কি বলবো, আমি জাস্ট ঠান্ডা হয়ে যাই যে ছেলেটা 10-15 দিন আগে আমার সাথে একসাথে বসে এক্সাম দিল, আর এখন ওকে দেখতেছি ঝুলতেছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না রাসেল ভাই। তো আমি কি করলাম, অ্যান্ড ওর পরনে ছিল একটা চেক লুঙ্গি এবং একটা লাল কালারের শার্ট ছিল পরা। তো আমি দেখতেছি ওই রকম হ্যাঙ্গিং অবস্থায়। তো আশেপাশে অনেক লোকজন, প্রায় 200 থেকে 300 লোকজন আশেপাশে জড়ো হয়ে গেছে, রাউন্ড করে দেখতেছে, কেউ ধরতেছে না। তো অলরেডি ইতিমধ্যে নাকি ফোন দেওয়া হয়েছে প্রশাসনকে, প্রশাসন এখনও সেখানে এসে পৌঁছায়নি। সো আমরা দেখতেছি কেউ হাত দিতেছি না। তো এক পর্যায়ে প্রশাসন আসে, প্রশাসনের কর্মীরা, তারা পুলিশ মহোদয়, তারা লাশটাকে নামায়। লাশটা নামানোর পর দেখতে পেলাম যা রাসেল ভাই, তা বলার মতো না। আমি খুবই ভয় পাই। দেখলাম ওর যেখানে ফাঁস দেওয়া রশি দিয়ে যে ও ফাঁস দিছে, তো ওইখানে লাল লাল জাতীয় অনেক বড় বড় পিঁপড়াগুলা ওই হ্যাঙ্গিং ওখানে দাগ পড়ে গেছে একদম। মানে ওগুলা মনে করেন ওগুলো রাউন্ড করে ঘুরতেছে পিঁপড়াগুলো। আর যেহেতু ও অনেক কালো ছিল ছেলেটা, কিন্তু তো ওই দিন দেখে মনে হয় ও ফ্যাকাশে হয়ে গেছে, ওর চেহারাটা অনেক ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো মানে বাইরে বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, স্কোরি একটা বিষয়। তো আমি কি বলবো, খুবই ভয় পাইতেছি। আমি বলতেছি আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে রাসেল ভাই, কি বলবো। তো যাই হোক, আমি দেখতেছি ইন দ্য মিন টাইম আমি কিছু ফটো নেই, ওর 3-4টা ফটো নেই আমার ফোনে। তো তখন 2010 সাল ছিল, তো তখন আমার অ্যান্ড্রয়েড ফোন হাতে আসেনি। তো আমি একটা বাটন ফোন, ফোন দ্বারা তার কিছু পিক নেই 3-4টা। তো যাই হোক, তখন বাড়ি থেকে বলে রাখা ভালো, ঘটনাটা এর একটা ইন্টারেস্টিং বিষয় আছে। শোনা যায় যে ওকে নাকি ওর পরিবার বলছে, এরপরে শুনলাম পুলিশকে বর্ণনা দিয়েছে ওর পরিবার। তো বলছে যে ওকে নাকি 3-4 দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তারা মনে করছিল মেবি সে তার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডের বাসায় গেছে। তো তারা এরপর কোনো আতঙ্কিত না হয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতেছিল। তো বড় রাখা ভালো, ওই ছেলেটা ওর বাবার একমাত্র সন্তান ছিল। ওর মা মারা যায় আরও মনে করেন 5 বছর আগে, 2005 সালে। সো ওর বাবা আবার একটা বিয়ে করে, যেহেতু ঘরে সৎমা নাকি টর্চার, আমি শুনছি যেটা লাস্টে টর্চার সহ্য করতে না পারায় ছেলেটা ঘর থেকে বের হয়ে যায়। অনেকভাবে তাকে নির্যাতন করতো, খাওয়ার খোটা দিত, তারপর পড়ালেখা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে বারবার, এবং ঘর থেকে বের হয়ে যেতে বলে, এবং তাদের ফিল্ডে কাজ করতে বলে, কাজ করে জীবনযাপন করতে বলে। তো ওর বাবা ছিল একটু গরিব টাইপের, মানে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সো যা হয় আর সৎমা ঘরে থাকলে যেটা হয়, নিজের ছেলের মতো কখনোই বোঝে না। তো যাই হোক রাসেল ভাই, আমি যেটা শুনতে পাই যে ওই দিন ঝগড়া হয়, রাতে প্রচুর ঝগড়া হয়। তো ঝগড়ার এক পর্যায়ে ও বাসা থেকে বের হয়ে যায়, 2-3 দিন যায়, তারপর তার কোনো খোঁজখবর নাই, সে আসে না বাড়িতে ফিরে। তো ইন দ্য মেন টাইম ওর একটা হ্যাবিট ছিল, যখন কোনো দুঃখের বিষয় বা কোনো কিছু হতো তাইলে মনে করেন ও ডায়েরি করে রেখে রাখতো ওগুলো, মনে করেন একটা ডায়েরি করে তার টেবিলের উপরে রেখে দিত। তো ওই দিনকার মতো ঘটনাটা লিখেও যায় কি ঘটেছিল তখন। যাই হোক, এই ঘটনা শোনার পরে আমরা খুবই মর্মাহত হই, পুলিশ প্রশাসনও খুবই দুঃখজনক, হতাশাজনক হয়। তো এরপর যেটা হয়, তো লাশটাকে নিয়ে যায় তারা পোস্টমর্টমের জন্য।
ফর্মালিটিস পূরণ করার জন্য। তো এরপর যেটা শুনতে পাওয়া যায়, ওকে কিভাবে পাওয়া যায় সেটা একটু বর্ণনা দিয়ে নিই। তো ওকে পাওয়া যায় ওর বাড়ির কিছু কাজিন এবং ওর সৎ ভাই। তো আমি আগেই বলেছি যে একটু জঙ্গল টাইপের বাড়ি, ওদের বাড়ি থেকে ওর বাগানে অনেক ধরনের গাছ ছিল, যেমন সুপারি জাতীয় গাছ, বাদাম গাছ এবং মেহগনি গাছ, চাম্বল গাছ, এভাবে জাতীয় অনেক গাছ ছিল। সো ওই ছেলেমেয়েরা সকালবেলা সুপারি কুড়াতে যায়। তো 3-4টা ছেলে মেয়ে, ওদের বয়স হবে মিনিমাম 4, 5, 6 এরকম পরে 3টা ছেলে। তো ওরা যায় সুপারি কুড়াতে ওই বাগানের ভিতরে। তো একটা ছেলে হঠাৎ করে তার মাথায় কি যেন উপর থেকে বাঁধতেছে। সো বাচ্চা বিদায় ও মনে করো উপরের দিকে তাকায় দেখে যে একটা পা দিয়ে মানে ওকে মানে মাথা বাঁচিয়ে আঘাত করতেছে। তো ওই ছেলেটা খুবই ভয় পেয়ে যায়। একবার তাকাইছে উপরে, তাকিয়ে দেখে যে ওই যে ওদের বাড়ি ওই রাখির ছেলেটা 3-4 দিন ঘরে ফিরে আসতেছে না, বাড়ি ফিরে আসতেছে না। ওই ছেলেটা ওকে ওর মাথা বাঁচিয়ে পা দিয়ে ধাক্কা দিতেছে। তো এরপর কি হলো, ও বলছে যে রাকিব ভাইয়া তুমি আমার সাথে এরকম মজা করো, আমি খুবই ভয় পাইতেছি, তুমি গাছের উপরে কি করো? তো ওরা ওইরকম একটা ছোট মানুষ তো সেন্সে নেয়নি। তারপর যাই হয় সেটা হলো, ও মনে করেন তারপর ছেলেটা অনেক দূর যাওয়ার পর মনে করছে যে হায় রে, রাকিব ভাই তো অনেক দিন ধরে মিসিং, 2 থেকে 3 দিন, তো রাকিব ভাই ওখানে কি করে? তারপর 3টা ছেলে মেয়ে একসাথে মিলে উপর তাকাই দেখে যে তার জিহ্বাটা অনেকাংশ বেরিয়ে আছে এবং ও হ্যাঙ্গিং অবস্থায় ফাঁস দিয়ে জ্বলতেছে। ওই দেখে 2টা ছেলে মেয়ে দৌড় দেয়, একটা ছেলে সেন্সলেস হয়ে যায়। তো এরপরে ওর পরিবারকে দিয়ে সরাসরি যেয়ে তাকে ইনফর্ম করার পর তারা সবাই ওখানে আইসে দেখে যে ওই অবস্থা হ্যাঙ্গিং অবস্থায় রাখি জ্বলতেছে। সো খুবই স্কেরি একটা বিষয়। ওই ছেলেটা তারপর জ্ঞান ফেরানো তারপর ওই বর্ণনাটা দেয় যে আমি এই অবস্থা তাকে দেখতে পাই। তো সো এরপরে যেটা হয়, তারপর তাকে পোস্টমর্টমের জন্য নেওয়া হয়। তাকে তারপর পরের দিন সকালবেলা তাকে দাফন করা হয় তাদের রাস্তার পাশে, এটা পারিবারিক গোরস্থানে। তো যাই হোক, এরকম অবস্থায় অনেক দিন যাওয়ার পরে প্রায় 6 থেকে 7 মাস যাওয়ার পরে একদিনের ঘটনা আমি আপনাকে বলি, যেহেতু ঘটনা বড় হয়ে যাচ্ছে। তো একদিনের ঘটনা, তার বাবা যেহেতু আমি আগে বলছি যে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে, সেহেতু এমন একটা দিন সে রাতে বাড়ি ফিরতেছিল ভ্যান চালিয়ে। তো আমি আগেই বলছি যে তাদের বাড়িটা খুবই একটা হন্টেড জাতীয় এলাকা, চারপাশে মনে করেন জঙ্গল, খুবই ঘন জঙ্গল এবং রাস্তার পাশ দিয়ে খাল বয়ে গেছে, ইটের রাস্তা। তো এবং ওই পাশে শ্মশান ঘাট। সো একদিন ওর বাবা আসতেছিল ভ্যান চালিয়ে, হঠাৎ মিনিমাম তখন বাচ্চে 11:30 রাত, তখন ছিল অমাবস্যা রাত। তো আসতেছিল হঠাৎ করে তার ভ্যানের চেইন পড়ে গেছে। ভ্যানের চেইনটা পড়ে গেছে। তো সেও উঠানোর জন্য নামছে, ভ্যান থেকে নেমে চেইন নিচে উঠি দিয়ে তারপর চেইনটা লাগাতে যাচ্ছে। এরপর যেটা হয় সেটা হলো মানে চেইন লাগাইয়ে তারপর আবার পেট্রোল দেওয়া ধরছে। পেট্রোল দেওয়ার পর কতক্ষণ পর দেখে আবার ভ্যান চলতেছে না। কিরে ভ্যান চলতেছে না কেন? চেইন তো লাগাইলাম, ভালোভাবে দেখলাম কোনো সমস্যা নেই, তারপর কি প্রবলেম হইতেছে? তারপর সে আবার জোরে জোরে পেট্রোল দেওয়া শুরু করে, কিন্তু ভ্যান চলতেছে না। তারপর টান করে সে যখন পিছনে তাকায় দেখে যে ওই যে তার ছেলেটা যে ফাঁস দিয়ে মারা গেছে 6 মাস আগে, ওই ছেলেটা তার ভ্যান এক হাত দিয়ে ধরে রেখেছে এবং তার গায়ে জড়ানো ছিল ওই সাদা পোশাক, অর্থাৎ যে কাপড়ের কাপড়টা ছিল ওইটা তার গায়ে জড়ানো ছিল। ওই অবস্থায় এক হাত দিয়ে তার ভ্যানের বডিটা ধরে রাখছে। সো এরপর যেটা হয়, এখন ওর বাবা দেখে তো খুবই ভয় পেয়ে যায় যে তার ছেলে কোথা থেকে আসবে, খুবই ভয় পেয়ে যায়। তখন কোনো লোক ছিল না রাস্তায়, কোনো গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, কিচ্ছু ছিল না, খুব ভয় পেয়ে যায়। তখন বলতেছে ওই ছেলেটা, ওর মা আমি আগেই বলছি যে 2005 সালে মারা যায়। তো ওর মা, ও ছেলেটা ওর বাবাকে বলতেছে
বাবা, বাবা, চলো, মা তোমাকে ডাকতেছে। চলো না বাবা, মা তোমাকে ডাকতেছে, আমার সাথে চলো বাবা, আমার খুব কষ্ট হইতেছে, মার খুব কষ্ট হইতেছে, তুমি চলো না বাবা, চলো আমাদের সাথে। বলছে না, ওর বাবা বলতেছে না, তুই মারা গেছিস, তুই কেমনে আইসুস, হ্যাঁ তুই কেমনে আইসুস, আমাকে ভয় দেখাস কেন? ওর বাবা কান্না করে দেয়, তুই চলে যা, তুই চলে যা। না বাবা, তুমি চলো, আমাদের সাথে চলো, মা তোমার জন্য ওয়েট করতেছে বাবা, তুমি চলো না বাবা। এ কথা শুনে তার বাবা খুবই ভয় পেয়ে যায়, খুবই, এখন কি করবে, সে ভ্যান রেখে দৌড় দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে উষ্টাকে পড়ে যায়, কোনোভাবেই সে যেতে পারতেছে না, তার হাত পা চলতেছে না, কোনোভাবেই না। একবার উঠে দৌড় দেয়, আর একবার পড়ে যায়, আর একবার দৌড় দেয়, আর একবার পড়ে যায়, এরকম করতে করতে সে বারবার পড়ে হোঁচট খেয়ে যাচ্ছে, তবে তার হাত পা ছিলে গেছে। এমন তো অবস্থায় দেখতেছে যে ও ভ্যান ছেড়ে দিয়ে ছেলেটা তার পিছে পিছে আসতেছে, ওইরকম কাঁপানো জড়ানো অবস্থায় সে আসতেছে। বাবা দেখে খুবই আতঙ্কিত হয়, খুবই ভয় পায়, অ্যান্ড কী করবে সে দিশে না পেয়ে দিক বিদিক শূন্য হয়ে সে দৌড় দেয়। দৌড় দিয়ে বাগানের ভিতর দিয়ে দৌড় দিতে 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 তিনি অনেকবার মাথায় আঘাতপ্রাপ্ত হয়, গাছের সাথে বাড়ি খেয়ে। তার হঠাৎ করে যেয়ে উঠানে যেয়ে একটা জোরে চিৎকার দিয়ে পড়ে যায়। তো বাড়ির সবাই টপি নিয়ে নামছে, তারপর দেখে যে ওই রাকিবের বাবাটা সেন্সেস অবস্থায় হাঁপাইতে আছে, মানে সেন্স নাই, সে মানে হাঁপাইতে আছে, হার্টবিট চলতেছে। তো খুবই ভয় পায়, সারা রাতে জ্ঞান না ফেরার কারণে ডক্টর আনে, সকালবেলা ডক্টর এনে বলতেছে তারও জ্ঞান ফেরে না। তারপর পরের দিন তার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরে যেটা সে বলে যে ওই যে রাতে যে ঘটনাটা ঘটছিল তার সাথে সব ঘটনাগুলো শেয়ার করে, যে তার ছেলে দেখছে, তার ছেলে বলতেছে চলো বাবা, মা তোমাকে ডাকতেছে, চলো আমাদের সাথে চলো। এই অবস্থা দেখতেছে আমার ভ্যান টেনে ধরে রাখছে, এই কথাগুলো সবার সাথে শেয়ার করে। তো সবাই বলতেছে যে এটা কেমন সম্ভব, ও তো মারা গেছে, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, এরপর থেকে ওর বাবা খুবই রোগাশোগা হয়ে যায়, তারপর খুবই রোগ আক্রান্ত হয়ে যায়, জ্বর হয়, প্রায় 15 দিন জ্বর থাকে, খুব খারাপ অবস্থা হয়। ঠিক আছে, এরপর থেকে তিনি ভ্যান চালানো বন্ধ করে দেয়, আর ভ্যান চালায় নাই। তারপর এই ভয়ে ভীতু হয় কিনা জানি না, তারপর তিনি 1 বছর পরেই মারা যায়, তার বাবা মারা যায় 1 বছর পরেই আমরা শুনতে পাই যে তার বাবা মারা যায়। তো খুবই একটা হতাশাজনক, খুবই একটা দুঃখজনক একটা ঘটনা। লাইফে ফার্স্ট টাইম আমি আপনাদের কাছে শেয়ার করছি, হয়তো বা বলায় অনেক ভুল হইতে পারে, আমার অ্যাট ফার্স্ট শেয়ার করতেছি, সো এই জন্য অনেক ভুল হইতে পারে সেন্টেন্সে, তো ক্ষমা করে দিয়েন। তো এই ছিল আমার ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমাদের দেশের যে অবস্থা খুবই খারাপ করোনা ভাইরাসের, তো সবাই আতঙ্কিত না হয়ে যার ঘরে থাকবেন, স্টে হোম, স্টে সেফ, স্টে স্ট্রং। তো সবাই নিজে ঘরে থাকবেন, সচেতন হবেন, আতঙ্কিত হবেন না। আর আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আমাদের এই মহামারী থেকে যেন হেফাজত করে এবং পৃথিবী থেকে করোনা ভাইরাস যেন দূর করে নেয়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি ঘটনাটা আপনি শেয়ার করেন তো আমাকে মেইল করে জানাবেন, তো আমি ঘটনাটা তখন লাইভে শুনবো। সো ভালো থাকবেন রাসেল ভাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি সুন্দর একটা প্রোগ্রাম আবার চালু করছেন বলে। তো আমি আরও থ্যাঙ্কস দিতে চাই আমার প্রিয় ফারনান ভাই এবং আফনান ভাই অ্যান্ড বাবু ভাই, 4 জনকে আমি আমার পক্ষ থেকে থ্যাঙ্কস দিতে চাই। সো গুড স্টোরি টেলার ইন বাংলাদেশ। তো তারা খুবই ভালো গল্প বলেন বা ঘটনা নিয়ে আসেন, আমি খুবই তাদের জন্য গর্বিত, খুবই গর্বিত তাদের জন্য। তো ভালো থাকবেন, এই ছিল আমার ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। Put.com. The fear returns with Russell. Spirit, be here with me. Qu'est devenu? Put.com. The fear returns with Russell.
এই মুহূর্তে আরও একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে, আর সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে লুবনা, ঢাকা থেকে। চলুন শোনা সেই ঘটনাটি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন, স্টে সেফ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি লুবনা, ঢাকা থেকে বলছি। কিছু সমস্যার কারণে আমি আমার এক্সাক্ট লোকেশনটা বলতে চাচ্ছি না। আমি আপনাদের সাথে আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ডের সাথে ঘটে যাওয়া। আমি বিবাহিত। আমার হাজব্যান্ড তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর তারা তখন টঙ্গীর একটা ভাড়া বাসায় থাকে। তো আমার শাশুড়ি একদিন রাতে ঘুমোতে যাওয়ার সময়, আমার হাজব্যান্ড আলাদা ঘুমোতো, আমার শাশুড়ি আমার ননদকে নিয়ে একসাথে ঘুমোতো। তো হঠাৎ আমার শাশুড়ির রাতে ঘুম ভেঙে যায়। সময়টা 3টা, রাত 3টা। আমার শাশুড়ি হঠাৎ ফিল করতে পারে যে তার মাথার কাছে কিছু একটা বসে আছে। তো উনি যখনই চোখ খোলে তখনই উনি শুনতে পায় আমার হাজব্যান্ড খুব চিৎকার করে ডাকছে, আম্মু তুমি ওঠো, আম্মু তুমি ওঠো। আমার শাশুড়ি উঠে বসে যখন আলো জ্বালালো তখন যেটা দেখলো, আমার শাশুড়ি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। আর শাশুড়ি যা দেখলো তা হচ্ছে আমার হাজব্যান্ডের বিভৎস চেহারা। আমার শাশুড়ি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে উনি আর কোনো কথাই বলতে পারেনি। কিছুক্ষণ এরকম নীরবতার পর উনি হঠাৎ করে দোয়া দরুদ পড়া শুরু করলো। আর যখনই উনি দোয়া দরুদ পড়া শুরু করলো, এটা হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল চোখের পলকে। তখন আমার শাশুড়ি দৌড়ে আমার হাজব্যান্ডের রুমে আসে এবং লাইট অন করে দেখে যে আমার হাজব্যান্ড গভীর ঘুমে। পরের দিন সকালবেলা আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে এটা জানায়। তখন আমার হাজব্যান্ড বলে যে এটা হয়তো স্বপ্ন ছিল বা এটা মনের ভুল ছিল, সে এটাকে আর পাত্তা দেয় না, এটাকে উড়িয়ে দেয়। এর ঠিক সপ্তাহ 2-1 পর আমার হাজব্যান্ডের খুব গেমিংয়ের নেশা, সে রাত জেগে কম্পিউটারে গেম খেলে। ওই বাসাতেই সে একদিন রাতে অনেক রাত পর্যন্ত গেম খেলতে খেলতে তার হঠাৎ পানি পিপাসা পায়। তো সে তার রুমের দরজা খুলে ডাইনিং রুম পানি আনার জন্য যখন যাচ্ছে, তার রুমের দরজা খোলার পর দেখে আমার শাশুড়ি হাতে একটা ঝাড়ু নিয়ে খুব রেগে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ একদম লাল হয়ে আছে, সে ঝাড়ু নিয়ে রেগে দাঁড়িয়ে আছে। আমার হাজব্যান্ড চিন্তা করলো যে এত রাতে তো আম্মু এভাবে ঝাড়ু নিয়ে আসার কথা না। আর আমার হাজব্যান্ড তো অনেক দিন থেকে গেম খেলে, সো এটা নিয়ে বাসার কেউ কোনো কমেন্ট করেনি, কেউ কোনো প্রবলেমও করেনি। তো হঠাৎ করে এভাবে আমার শাশুড়ির রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকা, আবার দরজায় নক না করা, আমার হাজব্যান্ড একটু ঘাবড়ে যায়। তো সে জিজ্ঞেস করলো যে আম্মু তুমি ঘুমাওনি? তোমার শাশুড়ি কোনো কথা বললো না, সে ওভাবেই রেগে ঝাড়ুটা হাতে নিয়ে ডাইনিং রুমের দিকে যাওয়া শুরু করলো। তো ডাইনিং রুমে যাওয়ার আগেই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে ওখানে যেতে দেখে আমার হাজব্যান্ড তার পিছু পিছু যাওয়া শুরু করলো কিছুটা দূরত্ব রেখে। তো আমার শ্বশুর শাশুড়ির রুম ক্রস করার সময় আমার হাজব্যান্ড হঠাৎ করে তার চোখ গেল, জানালা খোলা ছিল, জানালা দিয়ে আলো আসার কারণে তার চোখ গেল আমার শ্বশুর শাশুড়ির বিছানার উপর। সে দেখলো যে আমার শাশুড়ি ওখানেই ঘুমাচ্ছে। তো সে সামনে তাকিয়ে দেখে যে আমার শাশুড়ির রূপে যে ছিল ঝাড়ু হাতে, সে আর নেই ওখানে। তো আমার হাজব্যান্ড তখন তাড়াতাড়ি করে আমার শাশুড়ির রুমে লাইট জ্বালায়, লাইট জ্বালিয়ে দেখে যে আমার শাশুড়ি ঘুমাচ্ছে। আর তখন আমার শাশুড়ি লাইটের আলোতে উঠে যায়, জিজ্ঞেস করে যে কী হয়েছে, হঠাৎ এভাবে আসলো। আমার হাজব্যান্ড তখন ঘেমে একাকার, সে কিছু বলতে পারছে না। সে আমার শাশুড়িকে টেনে নিয়ে এসে ডাইনিং রুম পর্যন্ত নিয়ে আসলো। তখন আলো জ্বালিয়ে দেখা গেল যে সেখানে কিছু নেই। তো এই ঘটনা আমার শাশুড়িকে বলার পর আমার শাশুড়িও খুব ভয় পেয়ে যায়, কারণ সপ্তাহ 2-1 মাঝে আমার শাশুড়িও একই জিনিস দেখলো, আমার হাজব্যান্ডও একই জিনিস দেখলো। এই কিছুদিন পর ওরা বাসাটা ছেড়ে দেয়। কিন্তু বাসাটা ছেড়ে দেওয়ার পরেও আমার হাজব্যান্ড এখন নতুন যে ফ্ল্যাটে থাকে, আমার হাজব্যান্ডের নিজস্ব ফ্ল্যাট, আমার হাজব্যান্ড প্রথম দিন থেকে ওখানেও কিছুটা অস্বস্তি অনুভব করে। ইভেন এখনও সে মাঝে মাঝে রাতের বেলা কিছু হাঁটা চলার শব্দ পায়, ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে কিছু হেঁটে যাচ্ছে, তারপর পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসছে, রান্নাঘরে রান্না করার সময় বা